এটা করি নাই এবার বলে হচ্ছে এটা হ্যাঁ, এবার আপনি প্রোফাইলে যান, সরাসরি প্রোফাইলে যান। প্রোফাইলে গেলে শেয়ার দেন। এখন অলরেডি লাইভ হতে শুরু হয়ে গেছে, এটা রিফ্রেশ দেন। হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার দেন, শেয়ার দিয়ে আপনার এলইডি ফর স্কিল গ্রুপে দেন। ফটোশপ লার্নিং দেখবেন না? আমাদের এখানে জয়েন হয়েছে মোট কয়জন আজকে? এখন রাইট নাও হচ্ছে 1 2 3 তিনজন। আচ্ছা, আরো আসবে হয়তো। কথা আমি আর আপনার ছাড়া একজন জয়েন হয়েছে। হবে আসতে দিলে। আমরা তো মনে করেন এখানে আসছি তো আর ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না। এখানে আসছে মানুষের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। আমার সমস্যা যেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো, সলিউশন বের করবো। আপনার যেটা হবে আপনি আমার সাথে শেয়ার করবেন, আর প্রত্যেকের সাথে শেয়ার করবো। সহজ কথা। আর ভিডিওগুলো রেকর্ড করে আমাকে পরে দিয়েন তো। রেকর্ড কিন্তু আলটিমেটলি মনে হয়ে গেছে, হচ্ছে। কারণ আপনি ওবিএস ইউজ করতেছেন না। হ্যাঁ ওবিএস এর লোকেশনটা দেখতে হবে কোথায়, ওখানে দেখবেন ফাইলগুলো সেভ হচ্ছে সম্ভবত। এটা পরে দেখবো না, এখন আপাতত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কাজে চলেছি সরাসরি। এখন বলেন শুরুটা কিভাবে করবেন আর কি সমস্যা। সফটওয়্যারটা ওপেন করেন, ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেন। কে মেসেজ করলো? সম্ভবত জাহিদ ভাই। আচ্ছা ভাই, আমি লাঞ্চ করে আছি। ওকে, হ্যাঁ, লাঞ্চ করে আসুক, সমস্যা নেই। গ্রুপে দিচ্ছেন না? এলইডি গ্রুপে। হ্যাঁ এলইডি না, এলইডি আর কি। হ্যাঁ এলইডি। এলইডি তে তো যাওয়া যাবে না। আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিছি আমাদের যে গ্রুপটা 62 লিংকটা। হ্যাঁ হ্যাঁ, লিংকটা দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। যে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো ভিডিও দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে লিংকে দিতে হবে। লিংক দিয়ে দিছি। আচ্ছা, আপনি ফটোশপটা ওপেন করতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপের এই যে ফটোশপে গতকালকে যে মকআপটা খুঁজছিলাম, এটাই সেই মকআপ। এগুলো হচ্ছে মকআপ। হ্যাঁ, যেহেতু আমরা নিয়ে কাজ করব, লেয়ারটা নিয়ে কাজ করব, তো আমাদের ওয়াইড আর হাইটটা কি রাখবো? কি নিয়ে কাজ করবেন? আমরা এই যে ফটোশপে তো লেয়ারটা নিয়ে কাজ করতে হবে, তো না, লেয়ার দিয়ে কাজ করতে হবে। এটার জন্য ডাইমেনশন বা ক্যানভাসের সাইজটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে আপনার প্রিন্টের কাজ করবেন, নাকি আপনি কোনো প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করবেন যেটা প্রিন্ট দিবেন ভবিষ্যতে, নাকি আপনার শুধু ডিজিটাল অনলাইনের জন্য ক্রিয়েট করবেন। যেমন ফেসবুক কভার, এটা হচ্ছে ডিজিটাল অনলাইনের জন্য, জাস্ট এটা প্রিন্টের জন্য না। একটা কভার ক্রিয়েট করি, একটা কভার ক্রিয়েট করি। কি ফেসবুক কভার? হ্যাঁ, ফেসবুক বা অনলাইন ফেসবুক কভার যদি হয় তাহলে এটা তুমি প্রিন্ট দিবেন না, ডিজিটাল পাবলিকেশনের জন্য দরকার। সেই ক্ষেত্রে আপনি এখানে ফেসবুক কভারের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে, আপনি এটা গুগলে করতে পারেন। আমি আপনাকে একটা সিস্টেম দেখাই দিই কিভাবে দেখবেন। এটা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপাতত আপনার একটু ক্রস থাক। আবার আমি একটু পরে আবার আমারটা করব। ঠিক আছে, ক্যান্সেল করে দিব, আপনারটা অবশ্য করবেন, অসুবিধা নেই। তাহলে আমি তো আমারটা তাহলে স্টপ করি। হ্যাঁ, স্টপ করেন। আচ্ছা, করছেন। আমারটা শেয়ার করতেছি। ওকে, ফাইন। আচ্ছা, 1 মিনিট। আমারটা কি দেখা যাচ্ছে, আমার ইউনিটে দেখা যাচ্ছে নাকি দেখে নেই। না, আমার দাঁড়ান, ওয়েট। হ্যাঁ, আপনারটা দেখা যাবে, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনি
আপনি তো ফেসবুক লাইভ থেকে দেখতেছেন, এই কারণে হয়তো বা আর কি একটু দেরি হয়। হ্যাঁ, না দেখা যাচ্ছে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে ফাইন, অসুবিধা নাই। ফেসবুক লাইভটা মূলত আসলে রেকর্ড হয়ে তারপরে আর কি পাবলিশড হয়। বুঝতে পারছি। হ্যাঁ, আর নেট একটু স্পিড না থাকলে আরেক ঝামেলা। আচ্ছা, তা আমি এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে যাব যে ফেসবুক মানে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি আমার ডাইমেনশনটা বা সাইজটা যদি আমার না জানা থাকে, আননোন থাকে, সেই ক্ষেত্রে আমাকে এটা সার্চ করে বের করতে হবে। সার্চ করার জন্য আমরা কিন্তু সহজেই গুগলে এটা টাইপ করতে পারি। যেমন বিভিন্ন রকমের ওয়েবসাইটও আছে যেখানে আপনার এগুলো দেওয়া থাকে, কিন্তু আমরা ওয়েবসাইট থেকে না দেখতে চাইলে আমরা কিন্তু সরাসরি সার্চ করতে পারি গুগলে। যেমন গুগলে যখন আমরা যদি লিখি যে ফেসবুক কাভার ডিজাইন সাইজ, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা স্পেসিফিকলি বলে দিলাম যে আমার এটা কি বলে সাজেশন লিস্টে কিন্তু চলে আসছে। দেখেন ফেসবুক কাভার ডিজাইন সাইজ 2021। তো আমরা এখানে এন্টার করলাম, এই দেখেন বেস্ট সাইজ। এখানে যে কোনো একটা ইতে ঢুকলে হবে, ঠিক আছে, সবগুলো একই সাইজ। তো আমি যদি আরেকটু মানে স্পেসিফিকলি খুব সহজ জানতে চাই, আমি ইমেজেতে ক্লিক করতে পারি। তো ইমেজেতে ক্লিক করলে সুবিধা কি, আমার এখান থেকে কিন্তু সাইজ দেওয়া থাকে অনেক সময়। দেখেন এখন এটা অ্যাকচুয়াল সাইজ দেখাইছে হচ্ছে আপনার, একটা হচ্ছে মনিটরেরটা, টিভিটা, আর একটা হচ্ছে যে ভিজিবল অন মোবাইল। মানে সেক্ষেত্রে আমি যদি কোন ডিজাইন করি তাহলে আমাকে অবশ্যই একটা ডিজাইনের আর্টবোর্ড নিতে হবে সম্পূর্ণ টিভির স্ক্রিনের বরাবর, অথবা কম্পিউটারের যে স্ক্রিন থাকে, যেমন 21 ইঞ্চি মনিটর, 24 ইঞ্চি মনিটর, 53 ইঞ্চি মনিটর, যেটাই হোক, ওই অনুযায়ী আমাদের ক্যানভাসটা নিতে হবে। কিন্তু আমার ডিজাইনটা থাকতে হবে, মানে সেফটি মার্জিন বলে না, সেফটি এরিয়া। আমরা যদি বিজনেস কার্ড বা কোন প্রিন্টের কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমরা কিন্তু এগুলো দেখছি অনেক সময় বা জানছি যে আমাদেরকে সেফটি এরিয়া বলে। সেফটি এরিয়া মানে কি, যে সেফটি এরিয়া হচ্ছে যেখানে আমাদের যেটা যে বর্ডারের ভিতর বা যে সাইজটার ভিতরে আমাদের যে কন্টেন্ট গুলো থাকতে হবে, লেখা, পিকচার, ছবি, যেটাই বলেন না কেন। তো এরিয়া হচ্ছে ওটা যে ভিজিবল অন মোবাইল, মানে মোবাইলের স্ক্রিনের ক্ষেত্রে এতটুকু জায়গা, এই যে এতটুকু, এই যে একটা গাঢ় কালারের যে আপনার যে কি বলে এটা আকাশী কালার, মানে ডার্ক স্কাই ব্লু, এটা ডার্ক বলা যাবে না, এটা হচ্ছে আপনার লাইট, ঠিক আছে। তো এই যেখানে লেখা আছে 630 বাই 352 পিক্সেল, এটা হচ্ছে আমার সাইজ ফোনের ক্ষেত্রে। আর যদি আমি পিসির ক্ষেত্রে অথবা আমি যদি ইয়ার ক্ষেত্রে যাই, স্ক্রিনের ক্ষেত্রে, তাহলে আমার কিন্তু এটা 940 বাই 352। কথাটা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা সেভ জোন বা আমরা এভাবে নিয়ে নিতে পারি। যেমন এটা হচ্ছে টোটাল সাইজ, এটা অ্যাকচুয়াল ফেসবুক কাভারের সাইজ, যেটা হচ্ছে 820 বাই 360, মানে হাইটটা হচ্ছে 360 আর উইডথটা হচ্ছে 820। তবে এখানে একটা আরেকটা বিষয় আছে, যেমন আমরা যদি এখানে ক্লিক করি আরেকটু স্পেসিফিকলি ডিটেইলস যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আসতে পারি যে অ্যাকর্ডিং টু ফেসবুক কাভার ফটো ডিসপ্লে 820 বাই 312। দ্যাট মিন্স 820 হচ্ছে আপনার উইডথ, মানে এই সাইডটা দৈর্ঘ্যটা, আর প্রস্থটা হচ্ছে লম্বাটা হচ্ছে আপনার 312 পিক্সেল। তো আমরা এভাবে কিন্তু আমরা একটা আর্টবোর্ড দিতে পারি। আমি যদি ফটোশপটা ওপেন করি আর্টবোর্ডটা আমার সিস্টেমটা দেখানোর জন্য, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। আপনি কথা শুনতেছিলাম না, আপনার জন্য বললাম না, অফ করে রাখেন। আমি অফ করে রাখি যে ফ্যানের সাউন্ডটা শোনা যায় এইজন্য। অসুবিধা নেই, অফ থাকলে আমি বুঝতে পারি না যে ক্লাস দেখতে পারতেছেন না। যেমন আমাদের এটা চলে আসলো, হ্যাঁ, তো আমাদের এটা চলে আসলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আমার ইন্টারফেসটা এরকম আসতেছে কারণ আমারটা একবার লেটেস্ট ভার্সন 2021 সালের ফটোশপ, আপনাদের একটা অন্যরকম আসতে পারে। তো সিস্টেমটা কিন্তু সেমই, কিন্তু দেখা গেল আপনার আইকন গুলো চেঞ্জ থাকতে পারে, এটা কোনো ভয়ের কোনো বিষয় না। আমরা আবার চলে গেলাম সাইজের ক্ষেত্রে যে কত বাই কত, 820 বাই 312। আমি আগে বলছি 820 হচ্ছে উইথ, 312 হচ্ছে হাইট। তা আমরা এখান থেকে উইথটা নিয়ে যাবো 820, আর হাইটটা হচ্ছে কত ছিল 312। রেজলিউশনের ক্ষেত্রে ফেসবুক বা মনে করেন ডিজিটাল পাবলিকেশনের ক্ষেত্রে রেজলিউশন 72 থেকে 150, মানে 150 পিক্সেল পর্যন্ত রেজলিউশন নিলেই এনাফ। 300 রেজলিউশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা 300 যদি আমরা নিতে চাই বা 200 উপরে নিতে চাই, সেটা হয়ে যাবে আপনার প্রিন্টের ক্ষেত্রে, যে আমরা যদি কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, জাস্ট প্রিন্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হয়।
যেহেতু আমরা প্রিন্ট করবো না, এটা প্রিন্ট করলে সিএম হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? সাউন্ড কমে গেছে, একদম কমে গেছে। এবার হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমরা প্রিন্ট করতেছি না, এটা আমরা ফেসবুক কভার ডিজিটাল পাবলিকেশনের জন্য ইউজ করব, তাই আমরা 7:2 নিলে আমাদের জন্য এনাফ। ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন, তবে আমরা ডিফল্ট অবস্থায় হোয়াইটই রাখবো, ঠিক আছে? কারণ ক্যানভাস সবসময় হোয়াইট থাকলে এটা আপনার মানে সুবিধা হয় যে আপনি মনে করেন কালার আপনি ইচ্ছা মতো শেপ দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আইডিয়াল হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখা, আর ইচ্ছা করলে আপনি এখানে ট্রান্সপারেন্ট বা কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ইচ্ছা মতো দিতে পারেন। আর বিট হচ্ছে কালারের ডেপথ, যে আপনার কালারের যে ঘনত্ব বা ডেনসিটি, বা আপনার মনে করেন কালারের যে আপনার কি বলে কালার ব্লেন্ডিং যেটাকে বলে, কালারটা ব্লেন্ড হবে কতটুকু ইয়াতে, কতটুকু গাঢ় অনুযায়ী বা কতটুকু স্পষ্ট হবে, ওটা আপনি চুজ করতে হয় 16 বিট, 32 বিট, 8 বিট। তো এই বিটগুলো মূলত ইউজ করা হয় বিভিন্ন রকমের বড় বড় কমিক সিরিজ তৈরি করতে। কমিক সিরিজের যে বুকলেট গুলো আছে, তারপর হচ্ছে মূলত আপনার বিট ইউজ করতে হয় যেমন বেশি কালারফুল যেগুলো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, যেমন আপনার ম্যাগাজিন তৈরির ক্ষেত্রে এগুলো ইউজ করতে হয় বা করা হয়। নরমালি আপনি 8 বিট রাখলেও হবে, এটা মোর দেন এনাফ। তবে বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন কোনো একটা অ্যানিমেশন তৈরি করেন বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এ যখন ভিডিও এডিট করেন, মোশন গ্রাফিক্সে কাজ করেন, তখন ম্যাক্সিমাম টাইমে আপনার দেখা গেল কালার টেপটা 16 বিটে আপনাকে কনভার্ট করতে হয়, যাতে আপনার কালারটা মোশন গ্রাফিক্স করার ক্ষেত্রে ইউজ করতে হয়। তো আমরা ওখানে না গেলাম, 8 বিটে রাখলাম। আচ্ছা, অ্যাডভান্স অপশনে গেলে আমরা এখান থেকে সবসময় RGBটাই SRGB কালার মোডটাই রাখবো। তাহলে এখানে আমরা খুব ভালো একটা কালার গামা, যে আপনার কালার যে স্পেকট্রাম, ওটা আমরা খুবই এক্সপার্ট হিসেবে থাকবে। এক্সপার্ট বলতে যাচ্ছে যে আপনার কালারের যে কোয়ান্টিটি ওটা অনেক হাই থাকবে, অনেক বেশি থাকবে সংখ্যাটা। আর নরমালি অ্যাডোবি RGB ইউজ করা হয়, তবে আমরা এই ক্ষেত্রে ডিজিটাল পাবলিকেশনের ক্ষেত্রে SRGB এনাফ, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডোবি RGB ইউজ করতে হয়, এটা আমরা প্রয়োজন অনুযায়ী আর কি আমরা এটা দেখবো। আর স্কয়ার পিক্সেল মানে হচ্ছে আপনার যে অ্যাসপেক্ট রেশিও, যে আপনার এটা মানে যে সাইজটা, যেমন সিনেমাটিক যে আপনারা মুভিগুলো দেখেন, যেটা আমি এখানে একটু সিনেমাটিক বার্ডস লিখে সার্চ করি, এটা একটা ওয়ে, সিনেমাটিক বার্ডস, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও, এটা হচ্ছে 16:9। 16:9 মানে হচ্ছে আপনি যদি একটা মুভি দেখেন, সাপোজ আপনি মুভি দেখলে দেখবেন অনেক সময় দেখা গেল যখন টিভিতে দেখবেন বা মনিটরে দেখবেন কোনো কম্পিউটার পিসিতে, তখন দেখবেন যে আপনার কিন্তু এতটুকু ক্রপ করা থাকে এবং নিচে কিন্তু কালো কালারের ডার্ক যে আপনার শেপ, এটা কিন্তু দেখা যায়। এটাকে বলে সিনেমাটিক পার্টস। এটার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী হচ্ছে সংখ্যা হচ্ছে 16:9। তো আমরা কিন্তু ল্যান্ডস্কেপে ডিজাইনটা করতেছি না, বা করলে করতে পারি যে ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করতে পারি। যেহেতু আমরা ফেসবুক কভার ইউজ করব, তাহলে এটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে থাকবে, তাহলে আমরা এখানে চুজ করব। আর যদি আপনার কোনো বুক কভার বা আপনার এই যে ফ্লেয়ার বা ব্রুশিয়া যদি ইউজ করতে চান বা বানাতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে পোর্ট্রেট মোডে দিবেন, ঠিক আছে? এটা আপনার আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে আপনার আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আপনার পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, যেটা বোঝালাম যে আপনার সিনেমাটিক বার্ডস দিয়ে একটা উদাহরণ দিলাম। সেক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে মূলত আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? যেমন আমরা যখন ইউটিউবে যখন কোন ভিডিও আপলোড করি, আপলোডের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেকটেশন মেইনটেইন করি, কিন্তু আমরা এটা রেন্ডার দিই। রেন্ডারটা করার পরে কিন্তু আমরা ফাইলটা ক্রিয়েট করার পর আপলোড দিই ইউটিউবে, তাই না? তো এটা সবকিছু একইভাবে একই ক্ষেত্রে। তো আমরা এটা মূলত বেশি মাথা ঘামাবো না, যেহেতু আমাদের এগুলো খুব কম ইউজ হয়। এগুলো বড় বড় কমিক বইয়ের যে ম্যাগাজিনের যে আপনার ফন্ট যে কাভারটা থাকে, ওইসব ক্ষেত্রে বেশি ইউজ করা হয় এগুলো আর কি। তো আমরা এখানে স্কয়ার পিক্সেলই রাখবো, অসুবিধা নেই, ডিফল্টই থাকবে। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকবে। আর্টবোর্ড চেক করলে দেখা গেল আমরা আর্টবোর্ড আসলে মূলত দিতে পারি, মানে আমাদের কতগুলো সংখ্যা দরকার, কিভাবে দরকার, এখান থেকে আমরা চুজ করতে পারি। আপাতত এটা আমরা আনচেক অবশ্যই রেখে গিয়ে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, প্রিসেট ডিটেইলস। মানে দ্যাট মিন্স আপনি কি বানাতে চাচ্ছেন। যেমন আমি বানাচ্ছি ফেসবুক কভার, এটা সুবিধার জন্য আমি যাতে বুঝতে পারি, এরিয়া আর কিছু না। এন্টার দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, এই যে আমার হয়ে গেছে ফেসবুক কভার। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক কভার হয়ে গেছে বলতে আমি মানে ক্যানভাসটা নাও হয়ে গেছে। ক্যানভাসের সাইজ আপনি এখান থেকে দেখতে পারবেন। ইমেজ থেকে দেখা গেল, ইমেজ সাইজে গেলে আপনি এই যে ক্যানভাস সাইজ দেখেন অ্যাকুরেটলি কিন্তু আছে ঠিক মতো। আপনি এখান থেকে মডিফাই করতে পারেন।
তো মডিফাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, এটা যেন আনচেক দেওয়া থাকে, কারণ যদি আপনি চেক দেওয়া থাকে এভাবে তাহলে এটা কিন্তু অটোমেটিক দেখেন। আমি যদি এখানে দেখেন অটোমেটিক কিন্তু বাড়তেছে নিচের সংখ্যাগুলো, হ্যাঁ এই দেখেন আমি যেখানে আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি এটাকে মডিফাই করতে, ইন্ডিভিজুয়ালি আমি নিচেরটা ধরতে যাচ্ছি না, নিচেরটা যা আছে তাই থাকবে। তাহলে আমি এখানে আনচেক করে দেবো, আনচেক করার পর এখান থেকে আমি সাপোজ আমি 620 দিতে পারি বা 95 দিতে পারি। তাহলে কিন্তু আমার দেখেন আমার যদি সাইজটা দেখতে দেখা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, অন্য কিছু আমার কিন্তু নষ্ট হচ্ছে না, তাই না? এই আর কি। আমি ক্যান্সেল দিই। এখন আপনি এখান থেকে শেপ নেন, আর্টবোর্ড পেজ তৈরি করেন, এটা তো টুলস এর কাজ, টুলস দিয়ে কিভাবে কাজ করবেন না করবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে? এই আর কি ব্যাপার। আশা করি এটা আপনার আর বোঝার কিছু নাই। এখন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আপনার প্রবলেমের গুলো যেগুলো ফেস করতেছেন ওগুলো আপনি আমাকে দেখাতে পারেন। ওকে, আমরা মকআপটা দিয়ে শুরু করি। গতকালকে যে মকআপটা করলাম সেটা আজকে না, মকআপটা তো মূলত মকআপ তো মকআপই, মকআপের সাথে এটা কোনো সম্পর্ক নাই। একটা পিক এনে কোন জায়গায় রাখবো দেন ওটা মকআপ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটা আপনি অবশ্যই দেখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা কি পিকটা আনা যায়? আপনার ফ্যানের আওয়াজ শুনে মনে হচ্ছে যে কে কার পিটে দিয়েছেন না গাড়ি। শুধু ফ্যানের আওয়াজ না, জানলাগুলো তো আপনার স্টিলের, ওইগুলো আবার স্টিলের মধ্যে একটা কম্পোনেন্ট সৃষ্টি হয়, ওভারঅল আর কি সাউন্ডটা বেশি হয়। বুঝতে পারছি। আচ্ছা এবার কথা হলো যে এই যে আমি পিকটা নিলাম, এই পিকটা আমি তাহলে কি করব এখন? নিয়ে এসে কি এখানে বসাবো না এরকম? পিকটা নিয়েছেন, পিকটা প্লেস করেন মানে আপনি পিকটা নিয়ে আসেন এই ডকুমেন্টের উপর, না এটা কপি করেন। হ্যাঁ, নিয়ে আসার দরকার নাই, কপি করে ফটোশপটা করে মানে ইয়া করেন, বড় করেন। এটা যে আপনার ইয়াটা সফটওয়্যারের যে ইন্টারফেস, হ্যাঁ। তারপর এখানে দেখেন স্মার্ট অবজেক্ট লেখা আছে, এই যে নিচে লেয়ারের ওখানে, না এখানে আনবেন না, এটা কাট করেন কন্ট্রোল এক্স দেন। এবার হচ্ছে আপনার ওই যে দেখেন লেয়ার ওখানে যান, দেখেন ইওর আর্ট হেয়ার কপি 2 নম্বরে দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে হাতের বাম দিকে নিয়ে যান, একটু কার্সারটা ডাবল ক্লিক করেন, হ্যাঁ এদিকে না না এখানে ডাবল ক্লিক করেন, রাইট ক্লিক না। আচ্ছা আরে আপনি বুঝেন না, আপনি এখানে রাইট, ওকে যান। কি করব? স্কেপ দেন, এটা না স্কেপ দেন। হ্যাঁ ওই স্মার্ট অবজেক্টে যে আইকনটা দেওয়া আছে না, এইটা না, এটা হালকা ডান দিকে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। এভাবে আসে কেন?
আচ্ছা, আপনি Adobe Photoshop 2020 তে ক্লিক করেন তো, মাঝখানে পট প্লেয়ারের নিচে। আবার স্কেপ দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এইটাকে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি কন্ট্রোল ভি তে পেস্ট করবেন, অথবা এডিট, উপরে এডিটর যে মেনু আছে, এডিট থেকে পেস্ট করবেন। এই পিকটা নিয়ে আসবো। হ্যাঁ, পিকটা নিয়ে আসবেন অথবা প্লেস করবেন, ইচ্ছা আপনার কিভাবে আনবেন এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। কপি করে আনতে পারেন, ডিরেক্টলি ড্র্যাগ করে আনতে পারেন, ইচ্ছা আপনার। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার এই যে মাঝখানের বর্ডার অনুযায়ী যে আপনার গাইডলাইন দেওয়া আছে, এই অনুযায়ী আপনি ওরকম ভাবে রিসাইজ করে বড় করে এটা মাঝখানে আনবেন। হ্যাঁ, আরো বড় হবে, আরো বড় হবে, আপনার গাইডলাইন অনুযায়ী আনবেন না। আচ্ছা, এটা পুরাটার মতো? এটা পুরোটা না, পুরোটা দিলে আপনার ছড়া যাবে। আপনাকে বলছি যে এই যে আপনার ইয়াগুলো আছে, দাগগুলো আছে না, গাইডগুলো, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই ফ্রেমের মধ্যে আপনাকে রিসাইজ করে রাখতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ এটা শো হবে ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ, চলো একটু বড় করতে পারেন, অসুবিধা নেই, হালকা বড় করেন। আরো ছোট করেন কেন আপনি? আরে আচ্ছা, একটু বড় করতে পারো। আচ্ছা, হালকা বড় করলে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু গাইডের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, উপরে মাথার দিকটা বড় ইচ্ছা করলে, না বড় না, একটু ছোট করে আপনি উপরের দিকে উঠে দিয়ে দেন, তাহলে হবে। উপরের দিকে লেখাগুলো ভিতরে থাকে, দুই দিক দিয়ে যাচ্ছে, এতটুকু থাক। হ্যাঁ, এন্টার দেন, এন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এবার এই ট্যাব কন্ট্রোল এস দিয়ে সেভ করছেন। হ্যাঁ হ্যাঁ, এবার এই ট্যাবটাকে ক্লোজ করে দেন। এই ক্লোজ না, আরে এটা তো সফটওয়্যারে ক্লোজ হয়ে গেল তাহলে। আচ্ছা, এই যে এই ট্যাবটাকে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন আসছে, প্রিন্ট মকআপটা আসছে। এখন এই এত বড় আসার কারণ কি? কারণ হচ্ছে আপনি ওটা ঠিকমতো প্লেস করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, যে আপনি এটা রিসাইজ করতে হবে, যে আপনি ওই ফ্রেমের ভিতরে থাকে। মানে একটা সাইড বড় করলে ওটা দুই সাইড দিয়ে বড় হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডে শিফট প্রেস করে প্রপোর্শনালি ওটাকে আপনি রিসাইজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে চার দিক থেকে যেন ঠিকমতো রিসাইজ হয়, ওটা করতে পারবেন, অসুবিধা নেই। যেমন এখন কিন্তু অনেক বড় আছে, আপনার ভিতরে রিয়াটা ওই ট্রাই করতে হবে, যে ভিতরে যে আপনার ফ্রেমটা আছে, ফ্রেম বলতে গাইড, এটা বলে গাইড বলে। ঠিক আছে, এটা কি এখন রিসাইজ করতে পারবো? আবার আনলাম। হ্যাঁ, এটাকে কন্ট্রোল টি দেন, ওই লেয়ারটাকে সিলেক্ট করতে থাকতে হবে। এখন সিলেক্ট আছে, ইন কেস সিলেক্ট না থাকলে ওই লেয়ারটা ক্লিক করে একটা দেন হচ্ছে কন্ট্রোল টি দেওয়া লাগবে, মানে ট্রান্সফর্ম। হ্যাঁ, আর শিফট চেপে কিবোর্ডে শিফট চাপা অবস্থায়, প্রেস করা অবস্থায় আপনাকে এটা ছোট বড় করতে হবে, নালে কিন্তু এই দেখেন আপনি ওইটা ছাড়া করলে কি হয় দেখেন, চ্যাপ্টা হয়ে যায় ইমেজটা। শুধু মাউস দিয়ে করা যাবে না, শিফট প্রেস করে তারপর করতে হবে। এখন আর তো সমস্যা নেই, যেমন আছে ওইভাবে থাক, অসুবিধা নেই। এখন না, একটা মিস্টেক করছেন আপনি। যেমন মিস্টেকটা হচ্ছে পিছনের কিন্তু আগের ডিজাইনটা রয়ে গেছে, এটাকে আপনাকে চোখটা বন্ধ করে দিতে হবে, মানে হাইড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আইবলটা ক্লোজ করে দেন, তাহলে লেয়ারটা খুঁজেন, লেয়ার এগুলো না, উপরে যান, আর উপরে যান, 2 নাম্বারটা হাইড করেন, 2 নাম্বারটা মনে হয়। ও হ্যাঁ, ভেক্টর। হ্যাঁ, এবার এই প্রিন্ট হাবের যে ডিজাইনটা একটু বড় করতে পারেন, কারণ কি ইচ্ছা হয়, আপনার উপর ডিপেন্ড করে। না, থাকুক, একটু কি থাকুক। আচ্ছা, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস, তারপর ট্যাবটা ক্লোজ করেন। আগের থেকে অনেক এবার কিন্তু হ্যাঁ ভিতরে চলে আসছে। তো এটা আস্তে আস্তে হবে, এটা জাস্ট আপনার একটা বেসিক নলেজ কিন্তু আপনি গেইন করতে পারছেন, অসুবিধা নাই। এটা গেল মকআপের, আশা করি মকআপের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। মকআপের আর কোনো প্রবলেম নেই। এখন আমরা এরপরে ফার্দার নেক্সট যে ক্যাটাগরি ওখানে চলে যেতে পারি আমরা। মকআপের দেখানোর কিছু নাই, এমনি তো আর কিছু নাই, আর কিছু নাই, এটাই ছিল দেখানো।
আচ্ছা ভাই, তাইলে তাইলে ঘটনা হলো আমি যদি মনে করেন যে এই 940 ইন্টু 352 নেই, সেটা কি আমার মোবাইলে এই হিসাবেই ভিজুয়াল হবে? হ্যাঁ অবশ্যই এই হিসেবে ভিজুয়াল হবে। আর বাইরের যে বাকি পার্টস গুলো, অংশগুলো, হ্যাঁ। সেগুলোতে আপনি দেখা গেল বিভিন্ন শেপ ইউজ করতে পারেন, কিন্তু লেখাটা ইউজ করা যাবে না যদি আপনি ইনফরমেটিভ কোনো তার মানে হলো আমি যদি এই 940টা নেই তাহলে আমার মোবাইলে এই হিসাবে দেখাবে, কিন্তু আমি যদি মোবাইলের জন্য শুধু এটা নেই সেক্ষেত্রে বড় স্ক্রিনে ওটা দেখাবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু মোবাইলের জন্য শুধু যদি নেন তাহলে কিন্তু পিসিতে বা টিভিতে দেখবেন আপনি ইয়া করতেছে, দেখা গেল বাকি অংশগুলো সাদা হয়ে রয়েছে, রাইট। হ্যাঁ, সাদা বা কালো যেটাই হোক না কেন, তো ওখানে ডিজাইনগুলো দেখা যাবে না। 940, 352। আর এটা তো RGB রাখবো নাকি? হ্যাঁ, RGB লাগবে, শুধু একমাত্র প্রিন্টের ক্ষেত্রে রাখবেন হচ্ছে CMYK কে। আর পিক্সেলটা কি 300ই রাখবো রেজোলিউশন? আপনি 300 রাখতে পারেন, প্রবলেম নাই, তবে 72 হচ্ছে আপনার এনাফ। 72 থেকে 150। আচ্ছা, তাহলে 150 রাখি। আপনি 300 রাখলেও প্রবলেম নাই, তাহলে আরো হাই রেজোলিউশন হবে, তাহলে সাইজটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যায়, রাইট। এখন মনে করেন যে আমরা আচ্ছা এটা আনলাম, এখন এটাকে আমি ফিল করতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি এটা কি হিসেবে ইউজ করতে যাচ্ছেন? ধরুন একটা জাস্ট হিসাবে ইউজ করলাম, বলতে আপনার জাস্ট এটা একটা কালার করলাম জাস্ট। আচ্ছা, এর কোনো শেপ রাখতে যাচ্ছেন? এখানে কি পরবর্তীতে এটা কি মুভ করতে যাচ্ছেন? হ্যাঁ, মুভ করব, এবং এটা তাহলে আপনার এটা কোনো আইডিয়াল ওয়ে না, কারণ কি এটা হচ্ছে মার্কি টুল। মার্কি টুল হচ্ছে আপনার মূলত সিলেকশন করার ক্ষেত্রে ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা। আর শেপ ইউজ করতে চাইলে আপনি ওইটা না, আপনি ওটা মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল ডি দেন, তাহলে ডি সিলেক্ট হবে। হ্যাঁ, অলরেডি ডি সিলেক্ট হয়ে গেছে, প্রবলেম নাই। এখন আপনি মনে করেন যেটা করবেন, শেপ ঠিক দেন, যে পেন টুলটা যেখানে আছে তার নিচে দেখবেন একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, পেন টুলটা খুঁজেন, আর নিচে আসেন। হ্যাঁ, এটা নিচে দাও, হ্যাঁ এটাই হচ্ছে শেপ। এখান থেকে রেক্টেঙ্গুলারটা যদি নেন তাহলে এখানে শিফট চেপে, হ্যাঁ রাইট, এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন আর কি। এটা এভাবে কালার চেঞ্জ হবে না, এটা এখন অল্টার ডিলিট দিতে হবে, অল্টার প্রেস করে ডিলিট, অথবা হাতের ডান দিকে দেখেন প্রপার্টিজ নামে একটা অপশন আছে, বা এখানে ফিল আছে, হ্যাঁ যেখানে মাউস টেনে গেছিলেন ফিল থেকেও চেঞ্জ করতে পারবেন। ডিরেক্টলি এভাবে হবে না যেটা আপনি করতেছেন। আচ্ছা, তাহলে কি করে এটা আগে সিলেক্ট করতে হবে? এভাবে করতে চাইলে আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রেখে এটাকে সিলেক্ট করতে হবে, দেন এটা করতে হবে, দেন না না না, আগে তো কালারটা চুজ করলেন সাপোজ, হ্যাঁ এবার অল্টার প্লাস ডিলিট, কিবোর্ডের অল্টারটা প্রেস করে ধরে রেখে দেন ডিলিটটা প্রেস করেন। আচ্ছা, অল্টার প্লাস ডিলিট। তবে এটা আসলে বারবার প্রবলেম হবে আপনার, সেক্ষেত্রে আপনি দেখা গেল আপনার শেপে থাকা অবস্থায়, শেপ সিলেক্ট থাকা অবস্থায় বা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু লেয়ারে দেখেন, লেয়ারে চলে যান, ওইখানে স্মার্ট অবজেক্টের পাশে হালকা, হ্যাঁ আর বাম দিকে যান, হালকা 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 হালকা, বাস এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছা করলে রিয়েল টাইম প্রিভিউ করতে পারবেন, দেখেন রিয়েল টাইম দেখতে পারবেন কালারটা। এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে আর কি। যেমন হলো আপনার এআই তে কিন্তু আপনার খুব দ্রুতই করা যায়, এখানে যে লেয়ারের ইয়াটা বিষয়টা, হ্যাঁ মানে লাইভ প্রিভিউ দেখা যায় আর কি। তো আপনি ফটোশপে লাইভ প্রিভিউ দেখতে হলে আপনি লেয়ারের ডাবল ক্লিক করে, লেয়ারের মাঝখানে না, লেয়ারের যে স্মার্ট অবজেক্টের যে অপশনটা পাওয়া যায় দেখা যায়, এটার পাশে আপনার খালি জায়গাটা ডাবল ক্লিক করে এটা রাস্তার হওয়ার কারণে দেখেন এটা একটু মুভ করলে কিন্তু এই যে ভাঙা যায়, ভাঙা যাচ্ছে। কি ভাঙে যাচ্ছে? ওই যে দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন? এই দেখেন একটা জিনিস হচ্ছে না। হ্যাঁ, না এটা হচ্ছে আপনার ভেঙে যায় বলতে কি, এটা আসলে ভাঙে না, এটা হচ্ছে আপনার দেখা গেল পিসির কিছু ডিফল্ট থাকার অবস্থা অনেক সময় দেখতে পাওয়া যায়, কিন্তু আপনার ডিজাইনে কোনো সমস্যা নেই। এটা যেখানে প্লেস করবেন ওটাই ফাইনালি থাকবে। আচ্ছা আচ্ছা,
এটা আরেকটা শেপ হয়ে গেছে নিচে। এটা কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্ম করলে বড় ছোট করতে পারবেন, কন্ট্রোল টি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, ওই আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরে যে সিলেক্ট ডিসিলেক্ট ছিল না, এই জায়গায় মনে করেন একটা ই ছিল, এই জায়গায় আরেকটা ই ছিল, ওইটা এখানে কোনটা দিয়ে কাজ করে? ডিসিলেক্ট না, এটা হচ্ছে আপনার ছিল এটা ডাইরেক্ট সিলেকশন টুল, আর এটা হচ্ছে মুভ টুল। এখন রাইট নাও আপনি মুভ টুলে আছেন, মুভ টুলে আর ডাইরেক্ট সিলেকশনটা হচ্ছে এইখানে কাজ করে। সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইয়া করবেন। এই কই যান আপনি? আচ্ছা, কেমন অ্যাড হতে যাচ্ছেন আর কি, যাক প্রবলেম নেই, ভালো হয়েছে। ওয়েলকাম জানাই দেন ভাইকে। আসসালামু আলাইকুম। নামটা সত্যি করেন, তো বুঝতে পারবে না কাকে বলতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কোথায় আছেন? আমি শান্তিবাগ। শান্তিবাগ, তাহলে তো খুব কাছেই। আমার বাসা হচ্ছে এই যে মানিকনগরে, এই গবিবাগ কি চিনেন? মুগদা গবিবাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার পাশে মেডিকেল। মুগদা মেডিকেল। হ্যাঁ, ওইখানে আমার এখান থেকে কত 10 মিনিট লাগে যাইতে। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। আমি আরো ভাবলাম এতক্ষণ কেউ আসে কিনা, না, না। বাইরে ছিলাম তো। আমাদের আগামী আরো মানে পুরো লকডাউনটা আশা করি আমরা কন্টিনিউ করব এটা। তারপরে হচ্ছে আপনাদের মনে করেন যে দেখেন, এই যে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমি সলভ করে নিচ্ছি। আপনার প্রবলেম থাকলে আসবেন, ঠিক আছে? জি জি, এই ব্যাপারগুলো আসলে এখন তো ক্লাসের ওইভাবে হচ্ছে না কি তেমন কিছু, নিজেরা যতটুকু আগে এগিয়ে থাকা যায়। না না না, বলি ক্লাসে আপনার যা হইছে এর চেয়ে বেশি আর কিছু দরকার হতো নাই, এগুলাই আপনি শুধু করে করে খাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আর প্র্যাকটিস থাকা লাগবে। Practice ক্লাসে যতটুকু করানো হয় ততটুকু নিজেরা আবার করলে কেন আর কিছু না। তো ঠিক আছে, আমরা কাজে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম জানি? এই যে এইখানে। না না, কালার তো হয়ে গেল, কালার তো দেখলাম। কালার দেখলাম। ওই যে আমরা ডিসিলেক্ট মুভ, না ডিসিলেক্ট না, ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন। তো ইলাস্ট্রেটর তো আমাদের জানা আছে, ঠিক আছে? এখন আমরা যদি ফটোশপে করতে চাই তাহলে এটা কিভাবে করব? সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, যে লেয়ারটা বা যে শেপটা আমি শেপটা আমি মডিফাই করতে যাচ্ছি, লেটস সে আমি ব্লু কালারটা যাচ্ছি, তাহলে সবার উপরটা আমার সিলেক্ট থাকবে। আর যদি আমি একেবারে লেফট সাইডে যে গ্রিন কালারের যে রেক্টেঙ্গুলার শেপটা আছে সেটা আমরা ইচ্ছা করলে তাহলে আমাদের ওই যে নিচ থেকে 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পর দেখবেন টি, হাতের বাম দিকে টুলস প্যানেলে যান। টুলস প্যানেলে দেখবেন নিচের দিকে টি লেখা আছে, মানে টাইপ টুল। টাইপ টুলের নিচেরটা ক্লিক করেন। হ্যাঁ, এটা নিচেরটা ক্লিক করেন। হ্যাঁ, এটা দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা হচ্ছে অ্যাজ ইট ইজ আপনার ইয়ার মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো। আর পাথ সিলেকশন টুল মানে পাথ হচ্ছে যেমন আপনার অ্যাঙ্কর পয়েন্ট, যে আপনার ইন্ডিভিজুয়াল যে অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকে আলাদা আলাদা ভাবে পিক করার জন্য, পিক করে আপনি এটাকে মডিফাই করতে পারেন। সেক্ষেত্রে যদি আমি শুধু আপনাকে প্রথমে পার্টটা দেখাই, তাহলে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন আপনার মাউসের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনাকে এই যে একটা একটা করে দেখেন, আপনি কিন্তু নিজেই বুঝতে পারতেছেন যে আসলে কি, মানে এটা কাজটা কি। এটা কিন্তু বলার প্রয়োজন নেই আর, তাই না? এটা কিন্তু আপনি নিজে বুঝতে পারতেছেন। ঠিক অ্যাজ ইট ইজ আপনার যদি আপনি এখন এই পাথ ডিরেকশন টুলটা দেন, পাথ না, শুধু ডিরেকশন টুলটা নেন, সেটা আপনি নিয়ে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ প্র্যাকটিক্যালি আপনি দেখলে বুঝতে পারবেন, আসলে মুখে বললে তো বোঝা যায় না। এখান থেকে আপনি যে কোনো একটা ইয়েকে সিলেক্ট করে দেন, আপনার যে কিবোর্ডের রাইট এরো, হ্যাঁ এই যে দেখেন রাইট, আপনি এটাকে আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন, ঠিক আছে? এটা করার আরেকটা যদিও ভালো একটা ওয়ে আছে, সেটা আচ্ছা, হচ্ছে মনে করেন যে আমি শুধু এই সাইডটুকুই আমি নড়াবো, সেক্ষেত্রে কি করব? শুধু এই সাইডটুকু, মানে এরকমই জাস্ট থাকবে। এতটুকু সিলেক্ট করবেন, একটা পয়েন্ট সিলেক্ট করেন। হ্যাঁ, একটা পয়েন্ট। হ্যাঁ, এবার একটা পয়েন্টে ড্র্যাগ করেন, দেখেন
বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অনেকেই জানে না, আমি নিজেই দেখছি যে অনেকেই আসলে জানে না যে আসলে ডিরেকশন টুল যে আপনার ফটোশপে আছে। তবে এটা মানে মেবি আমার যতটুকু ধারণা 2017 সাল থেকে যে সিসি ভার্সন গুলো আছে ওখান থেকে এটা চলে আসতেছে। এর আগের গুলো থাকতে পারে। ভাই আগের গুলো ভাই আমি পারিও না, কিছুই না, ওগুলো একদম বুঝি না। আগের গুলো একটু মানে মানে অতটা হ্যান্ডি না আর কি, ঠিক আছে, অতটা ফ্রেন্ডলি না, রাইট। করে নিতে হয়, সবকিছু করে নিতে হয়, রাইট। এখানে যেমন সব রেডিমেড আছে, শুধু ইউজ করতে হবে। জাস্ট লাইক আপনি আরেকটা কথা বলি, আপনি যে এখন ইন্টারফেসটা দেখতে পারতেছেন বা দেখতেছেন আপনার পিসিতে, এই যে ক্যানভাসটা এখানে, আপনি কিন্তু এই ফটোশপ ইন্টারফেসটাও কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু মডিফাই করে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, আপনার যে ওয়ার্ক স্পেসটা বলে, এটাকে বলে ওয়ার্ক স্পেস। তো আপনি কিন্তু এটাকে মডিফাই করে আপনি ইচ্ছা মতো আপনি আপনার ওয়ার্ক স্পেস বিভিন্ন নামে বিভিন্ন কাজের জন্য, যেমন পেইন্ট করার জন্য এক রকমের ওয়ার্ক স্পেস ইউজ করবেন, তারপর হচ্ছে ডিজিটাল ড্রয়িং এর ক্ষেত্রে আলাদাভাবে ইউজ করবেন, প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আলাদাভাবে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে কিন্তু আপনি সেভ করে রাখতে পারতেছেন যতক্ষণ ধরে না আপনি আপনার নতুন ভাবে উইন্ডোজটা ইনস্টল করতেছেন আপনার পিসিতে। উইন্ডোজটা ইনস্টল করলেই কিন্তু সাথে সাথে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, আপনার ডিফল্ট অবস্থা থেকে যাবে। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? জি জি। তো সবকিছুই করা যায়, কিন্তু আপনাকে সেটা জানতে হবে যে ওয়েটা কি, প্রপার ওয়েটা কি। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে করেন ওইটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? কোনটা করতে হবে? এই যে মাত্র যেটা বললেন যে আমরা যদি ওয়ার্ক স্পেস, হ্যাঁ, ওয়ার্ক স্পেসের জন্য কাজ করতে চাই। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস মূলত হচ্ছে আপনি যদি ইউজ পরিমাণ কাজ করেন, ফটোশপে অনেক সময় দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এটা কাজ করবে। অন্যথা আপনার নরমালি ডিফল্ট অবস্থা যা আছে এভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিই। সেটার উপায়টা হচ্ছে যে আপনি যদি কি বলে উইন্ডোতে যান, উইন্ডো মেনু যেটা সবার উপরে এই বারটাকে বলে মেনু বার। হ্যাঁ, এখানে দেখেন ওয়ার্ক স্পেস লেখা আছে। এই ওয়ার্ক স্পেস থেকে আপনি যে এসেনশিয়াল একটা একটা করে ক্লিক করেন, দেখবেন এক একটা রকমের চেঞ্জেস দেখতে পারবেন। যে দেখেন আপনার কিন্তু ইন্টারফেস গুলো চেঞ্জ হচ্ছে, আপনার ওয়ার্ক এরিয়া সাইজ আপনি মডিফাই হচ্ছে। আপনি দেখেন একটা ক্লিক করেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে সুবিধা হবে। মালিহা আপু জয়েন দিয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম মালিহা আপু। আসসালামু আলাইকুম মালিহা আপু, কেমন আছেন? আচ্ছা, উনি মেবি এখনো মাইক্রোফোনটা ভুল করে এখনো অ্যাক্টিভ করবেন, হয়তো সমস্যা নেই, আমরা ক্লাস কন্টিনিউ করি। এই যে মোশন দেখেন, মোশনের ওয়ার্ক স্পেস চলে আসছে। বিভিন্ন রকমের আসবে, পেইন্টিং, ফটোগ্রাফি, যেটা আমি আগেও বলেছিলাম যে আপনি ইচ্ছা মতো করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, একটা কথা বলতাম কাজের মাঝখানে, সেটা হচ্ছে যে শিওর আমাদের একটা ডিজাইন করতে দেওয়া হয়েছিল না, যে কেসের ওই যে একটা কেস নিলাম, নিয়ে ওটার অ্যাডভার্টাইজমেন্টের জন্য জি জি, ওটা কেসের নিচের দিকে আমরা তিনটা লেয়ারের শেপ দিয়েছিলাম না, যেটা প্রথম দিকে গাঢ় কালার হয়েছে, শেষের দিকে হালকা হয়ে যাচ্ছে। বুঝলাম না, আমি এই বিষয়টা ক্লিয়ার না এখন, একটু কাইন্ডলি। আচ্ছা, আমি এক মিনিট, তাহলে আপনার কাজ দেখাতে থাকেন, আমি আমার ফটোশপটা অন করে দেখাচ্ছি। অন করে আপনি প্রেজেন্ট নাও। হ্যাঁ, শিওর জি জি। আচ্ছা ভাই, এই যে নিউ ওয়ার্কস্পেসের কাজটা কি তাইলে? নিউ ওয়ার্কস্পেস মানে আপনি এটা ক্লিক করলে আপনার একেবারে নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হবে, ঠিক আছে, আপনার সেভ হয়ে যাবে একেবারে। কিন্তু নিউ ওয়ার্ক স্পেস দেওয়ার প্রয়োজন হয় না আপনার, কারণ আপনার অলরেডি যেরকম দেওয়া আছে ডিফল্ট অবস্থায়, এর মাঝখানে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারতেছেন। হ্যাঁ, তবে আপনি যদি মনে করেন কিছু, যেমন মনে করেন প্রিন্টেরটা কিন্তু এখানে দেওয়া নেই। আপনি ওয়ার্ক স্পেসে যান, ক্রস করেন, হ্যাঁ, উইন্ডো মেনুতে যান, উইন্ডোতে গিয়ে আপনি ওয়ার্ক স্পেস দেখেন, এখানে প্রিন্ট নামে কিন্তু কোনো অপশন নাই, কারণ এটা হচ্ছে মূলত আপনার ডিজিটাল ইলাস্ট্রেশন, ডিজিটাল ওয়ার্ক ফ্লোর জন্য কিন্তু ক্রিয়েট করা। তো সিডি আছে, গ্রাফিক এন্ড ওয়েব আছে, মোশন আছে। তো আপনি সাপোজ যদি চান শুধু প্রিন্টের ক্ষেত্রে, যে প্রিন্টের সিএমওয়াই কে কালার গুলো থাকবে, প্যান্টন কালার যেটাকে বলে, ওগুলো আপনি নিয়ে আসবেন। কালার স্কিমস গুলো আপনার ইউজ করতে হবে। আপনি প্রপার ওয়েতে যাচ্ছেন যে আপনার যাতে মানে ইন ওয়ান সেটআপ আপনি চাচ্ছেন যে আপনার ওভারঅল হোল যে টুলস গুলো আছে এগুলো যাতে আপনি ইন্টারফেসের সামনে কিন্তু যাতে আপনার ভিজুয়ালাইজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারেন সেই ক্ষেত্রে।
আচ্ছা আর রিসেট ওয়ার্ক স্পেস যদি দেন, রিসেট দেখেন আপনার মাউসের উপরে কার্সর লেখা আছে রিসেট। রিসেট মানে হচ্ছে প্রথমে ডিফল্ট অবস্থায় যেরকম থাকে ফটোশপ ঠিক তেমনই হয়ে যাবে, ঠিক আছে? যেমনটা ছিল ঠিক তেমনই হয়ে যাবে, একেবারে নতুনের মতো। বুঝতে পারছি। আর ডিলিট মারলে ডিলিট মানে ডিলিট হয়ে যাবে, ওটা আপনার নতুন করে আবার ক্রিয়েট করতে হবে, এই আর কি। ডিলিট করেন না বলেও মানে ডিলিট করা দরকার নেই, এগুলো যেমন আছে ওইভাবেই থাক। ডিলিট করবেন যেগুলো হচ্ছে আপনি মডিফাই করছেন সেগুলো। বুঝতে পারছি। তো যাই হোক, এগুলো আসলে ছোট ছোট বিষয়। ডিজাইনের ক্ষেত্রে এগুলো মাঝে মাঝে কাজে লাগে, আবার অনেক সময় লাগে না। এটা হচ্ছে আমি আগেই বলছি, যেমন আপনার পার্সন টু পার্সন ভ্যারি করে এটা, যে কে কাজ করতেছে, কিসের জন্য কাজ করতেছে, কতটুকু সময় দিচ্ছে ফটোশপে, এর উপর ডিপেন্ড করে। এবং এটা শুধু ফটোশপ বলতে না, আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, আপনি ইনডিজাইন যে আপনার বুকলেট তৈরি করা, ম্যাগাজিন তৈরি করার জন্য সব সফটওয়্যারে একইভাবে এগুলো করা আছে, দেওয়া আছে, ঠিক আছে? আসলে কি ইনডিজাইনটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মতোই, কিন্তু এটা হচ্ছে আপনার মূলত বড় বড় লেআউট তৈরি করার জন্য, পেজ লেআউট, তারপর হচ্ছে ম্যাগাজিন, ভুশিয়ার, তারপর হচ্ছে মানে মেইনলি আমি যদি এক কথায় শেষ দিই তাহলে হচ্ছে আপনার প্রপার যে নিউজপেপার তৈরি হয় না, খবরের কাগজ, নিউজপেপার, ম্যাগাজিন, বড় বড় ম্যাগাজিন, তারপর হচ্ছে মানে বড় বড় বোঝাচ্ছে আমি সাইজে বড় না, সেটা হচ্ছে আপনার ইয়াতে বড়, পৃষ্ঠায় বড়, বড় বড় ক্যানভাস বেশি ইউজ করতে হয়, সেগুলো হচ্ছে বড় বড় পোস্টার, হেডার, কভার, হ্যাঁ বিলবোর্ড, মানে বিলবোর্ড না, বিলবোর্ড আপনি নরমালি ফটোশপে করতে পারবেন, করতে আপনি সবকিছুতে পারবেন, কিন্তু ফটোশপে যেমন আপনি এক্সট্রা একটা যদি পিকচার নিয়ে আসেন, ক্যানভাসের ভিতরে থাকবে, বাইরে কিন্তু আপনাকে শো করবে না, কিন্তু ইনডিজাইন ইলাস্ট্রেটর কিন্তু সেটা শো করবে, এই আর কি ফ্যাক্ট। তো এটাও খুবই ইউজফুল একটা সফটওয়্যার। তবে আমি পার্সোনালি যেহেতু এত পরিমাণ পেজের কাজ করি না, সেই ক্ষেত্রে আমি করতে পারি, যেমন আপনারা মনে করেন ইন্ডিয়ান ইউজ করতে পারি যদি আপনি নিউজপেপারের জন্য কাজ করেন বা বড় বড় ম্যাগাজিনের জন্য কাজ করেন, সেটার জন্য নরমালি নাহলে ইলাস্ট্রেটর দিয়েই হয়ে যায়, টুকটাক কাজ, 4-5 লেআউটের কাজ বা 4-5 পেজের কাজ কিন্তু আপনি ইলাস্ট্রেটর করতে পারতেছেন। তার মানে বেসিক লেভেলের সব কাজ ইলাস্ট্রেটর দিয়ে শেষ হবে, মানে একদম বেসিক, হ্যাঁ সব অবশ্যই ইলাস্ট্রেটর। ইভেন আপনি ইলাস্ট্রেটর যেটা করতে পারবেন সেটা আপনি ইনডিজাইনে সেটা করতে পারবেন না, আবার ইনডিজাইনে যেটা কিছু করতে পারবেন সেটা আপনি আবার ইলাস্ট্রেটর করতে পারবেন না। জাস্ট লাইক যেমন আমি যদি বলি যে আপনার ইনডিজাইনে যেমন আপনার হেডার এন্ড ফুটার যেটাকে বলে, পেজের যে উপরে যে পৃষ্ঠা সংখ্যা 1 2 3 4 অটোমেটিক্যালি কিন্তু গুগল যে শীট আছে না, গুগল শীট যে আমরা ইউজ করে থাকি বা মাইক্রোসফট এক্সেল, একটা মনে করেন লম্বা একটা দাগটা দিই, মানে রেখাটা দিই, অটোমেটিক 1 2 3 কিন্তু পর্যায়ক্রমে চলে আসে স্টেপ বাই স্টেপ। তেমনই হেডারস এন্ড ফুটারস এর ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল। এই ডিজাইন এটা করা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু আলাদাভাবে 1 2 3 4 5 জায়গা মতো সেটআপ করতে হয়, ইনডিজাইন এটা করা লাগে না। তাহলে আমাদের তো অনেক টাইম সেভ হচ্ছে। এরকম যদি আপনি একটা বই তৈরি করেন, যেমন আপনি মনে করেন বই মেলে আপনার এই বছর বা আগামী বছর আপনি একটা সাপোজ এই বছর তো হয়ে যাচ্ছে, আগামী বছর একটা বুক পাবলিশ করবেন না, আপনার টাইম আপনি নিজে এডিটর, আপনি নিজে পাবলিকেশন জব করতেছেন নিজেরটাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই ইনডিজাইনে কাজ করতে হবে। অনেকে কোরেল ড্র ইউজ করেন, তো কোরেল ড্র বাংলাদেশে অতটা মানে ফ্যামিলিয়ার না সবার কাছে, এই আর কি ফ্যাক্ট। তার মানে বুক কভার না, মানে একটা বই বের করার জন্য আপনি বুক কভারও ইউজ করতে পারেন, আপনি ভুশিয়া তৈরি করতে পারেন, আপনি ফ্লেয়ার তৈরি করতে পারেন, আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে বা সিঙ্গেল একটা লেআউট দিয়েও কাজ করতে পারেন ইনডিজাইনে, তাতে কোনো প্রবলেম নেই। তবে সাধারণত ম্যাক্সিমাম লোকই যারা ইনডিজাইন ইউজ করেন তারা হচ্ছে নিউজপেপারের জন্য কাজ করেন, নাহলে ম্যাগাজিনের জন্য কাজ করেন, নাহলে হচ্ছে কোম্পানি প্রোফাইল যে মেক করতে হয় সেটার জন্য কাজ করেন। এই বাকি নরমাল কাজ আপনি ইলাস্ট্রেটরে হয়ে যাচ্ছে। হ্যাঁ এই আর কি ব্যাপার। তো রিয়াদ ভাই বলেন ভাই, আপনার তাহলে এটা তো আপনারা বুঝতে পারলেন ডাইরেক্ট সিলেকশন টুলের এরকম আর কি আপনার কনফিউশন আছে সেগুলো এখন আমরা আস্তে আস্তে চাই, কারণ আস্তে সবাই জয়েন হচ্ছেন, সবাই আস্তে আস্তে তাদেরও প্রবলেম গুলো ফেস করতে হবে, অনেক করেন হয়তো বা তারাও শেয়ার করতে তাদের সমস্যাগুলো। হ্যাঁ নেক্সট বলেন, আপনাদের পরিগুলো বলেন। আমারটা কি তাহলে দেখাবো? অবশ্যই আপনারটা বলতে না, যে যার সমস্যা তারা আছে, এটা গ্রুপ স্টাডি, আমরা সকল মিলে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে কাজগুলো করব।
দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমি এই ডিজাইনগুলোর কথা বলেছিলাম যে আমি না কোনোভাবে এটার কালারটা চেঞ্জ করতে পারছি না। আচ্ছা 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 বুঝতে পারছি, এটা কি আপনার গ্রেডিয়েন্ট না? আচ্ছা এটা একেবারে ইজি, একেবারে ইজি, কোনো সমস্যা নেই, কারণ ভয় পাওয়ার কারণ নাই। আচ্ছা সেটা ও রিয়াদ ভাই, জি ভাই বলেন। আরাফাত না কিছু না কিছু না, আপনি যেভাবে আছেন এভাবে থাকেন, আরাফাত ভাইটাতে দেখা যাচ্ছে লাইভে, কারণ আমি এতক্ষণ দেখতেছিলাম, পারতেছিলাম না। আচ্ছা দেখতে পাবেন। তো আপনি এটা কি কালারটা কি চেঞ্জ করতে যাচ্ছেন, যে আপনার একটা ফেড এটাকে বলে ফেড কালার ফেডিং, তো এটা কিন্তু ফেড হয়ে যাচ্ছে তাই না, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, একটা গ্রিন কালার থেকে ট্রান্সপারেন্ট কালার চলে যাচ্ছে। তা আপনি এখন কি চাচ্ছেন, যে ট্রান্সপারেন্ট কালারটাকে মডিফাই করতে? না আমি জাস্ট এই গ্রিন কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ আমি এরকম একটা কালার দিতে চাচ্ছি, কিন্তু কালারটা না কোনোভাবে মিলছে না। আচ্ছা এখানে শো করছে। আচ্ছা সেক্ষেত্রে যেটা করবেন আপনি এখানে, আমি ওয়ে তো অনেকগুলো আছে, এখন সব ওয়ে তো আর শিখে লাভ নাই, আর যেটা সহজ সেটা আমরা শিখি। না সেটা হচ্ছে আপনার এই লেয়ারটা সিলেক্ট আছে যেখানে, ওই লেয়ারে ওখানে ক্লিক করেন, মাস্কে না, লেয়ার মাস্কে না, লেয়ার মাস্কে না, একটু বাম দিকে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক, হ্যাঁ এই দেখেন গ্রেডিয়েন্ট আসছে না, এই গ্রেডিয়েন্টের ওখানে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ মাঝখানে ক্লিক করেন, সমস্যা নেই, এদিকে না এদিকে না এদিকে না, বুঝতে পারছি। এখানে হ্যাঁ এখানে, হ্যাঁ এই যে দেখেন এটা গ্রিন কালারটা চেঞ্জ করবেন তাই তো, তার বাম দিকে দেখেন গ্রিন কালার নিচের একটা আপনার বক্স আছে, ছোট বক্স, এটা না ওই পাশেরটা লেফট সাইডে, হ্যাঁ এটা হ্যাঁ এখানে ডাবল ক্লিক, একটা ক্লিক করেন, এবার দেখেন কালার চলে আসছে, আপনি কালার ইচ্ছা মতো দেন, ওকে দেন, এই কালারটা দিন, এই কালারটা দিন, আপনি ওই হলুদের সাথে ব্লেন্ডিং হবে না, আপনি এখানে একটা গাঢ় কালার দেন, ডার্ক কালার দেন, রেড দিলাম, দেন জাস্ট বুঝতে পারলে হয়, সমস্যা নেই। হ্যাঁ বুঝার জন্য, তাহলে ওকে দিই, ওকে দেন। আচ্ছা এবার হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কালার মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ও এই জিনিসটাই আমি বারবার খালি কিভাবে ঠিক করতে চাচ্ছিলাম। না এভাবে ঠিক হবে, এভাবে ঠিক হতো যদি আপনি এটা নতুন লেয়ারে না করতেন। আচ্ছা বুঝতে পারছি। এবার নরমালি আপনি যেভাবে এখন দেখলেন না, এটা হচ্ছে আপনার পারফেক্ট ওয়ে, এটা হচ্ছে প্রপার ওয়ে চেঞ্জ করার। এবার বুঝতে পারছি। হ্যাঁ এদিকটা মনে হচ্ছে না যে একটু গ্রিন রয়ে গেছে নাকি? হ্যাঁ এটা ব্লেন্ডিং করার জন্য। এখন এটা যদি আপনি মডিফাই করতে চান, আবারও সেম ওয়েতে যান, গ্রেডিয়েন্ট ফিলে যান, হ্যাঁ এখানে যান, এই যে এখানে কেন গ্রিন কালার, এখানে এইখানে আপনি কালারটা চেঞ্জ করে দেন, এখানে জাস্ট রেড দিয়ে দিই, তাহলে রেড দিলে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। হ্যাঁ ওকে দেন, মানে কালারটা চেঞ্জ হয়েছে না, জি এই জিনিসটা আমার মাথায় আসতেছিল না কোনোভাবে। না বেসিক হিসেবে ঠিকই আছে, আর আনসারের কথা, কিন্তু এটা যখন আপনি শেয়ার করবেন কারোর সাথে, যখন আপনার একটা সলিউশন পেতেও পারেন, বা ইউটিউবে এজ ইট ইজ এটা এরকমই হয় আর কি, অসুবিধা। ইউটিউবে আসলে অনেক ঘাটা লাগে, তো খোঁজা লাগে, যেমন আপনি 1 সেকেন্ডের সমাধানটা করে দিতে পারলেন এই জিনিসটা। না আমিও কিন্তু এইভাবে ইউটিউব থেকে কিন্তু শিখছি, ম্যাক্সিমাম জিনিস 90% ইউটিউব থেকে, মানে ইউটিউব ঘাটলে নতুন কিছু আবার জানা যায়, পুরনো একটা জিনিস নিয়ে সমস্যা নিয়ে কথা বলছি, নতুন একটা কিছু জানা গেল। এর জন্য তো আমি সবাইকে ইন্সপায়ার করি যে আসলে আসেন আমরা সবাই গ্রুপ স্টাডি করি, কারণ গ্রুপ স্টাডি করলে অনেক এক একজনের ইন্ডিভিজুয়াল সমস্যাগুলো দেখা সম্ভব, কিন্তু আপনি যদি মনে প্রশ্নটা রেখে দেন তাহলে আপনি কখনোই এটা সমাধান পাবেন না। কারণ এলিজিবিলিটি ক্লাসে তাদের যে কাজ সেটা হচ্ছে যে, নরমালি বলি আমিও যদি ওখানে থাকতাম এজ এ মেন্টর হিসেবে, বা আপনি যদি মেন্টর হিসেবে থাকতেন এজ এ, আপনার কাজটা তো অতটুকু যতক্ষণ সরকারে যতটুকু কাজ দেয়, তাই না? অবশ্যই না, আমাকে জাস্ট তারা জানাবে, এখন প্র্যাকটিসটা তারা করিয়ে দেবে। আর ওনাদের কিন্তু আরো ক্লাস অ্যাটেন্ড করতে হয়, ওনাদের কিন্তু হাতে এতটা সময় কিন্তু থাকে না। জি যাক, আরো প্রবলেম থাকলে সেটাও শেয়ার করতে পারেন, অসুবিধা নেই। এখন আপাতত নেই, এটা নিয়ে বসা হয়নি, বসলে আরো প্রবলেম বের হবে। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। রিয়াদ ভাই আপনি তাহলে কোথায় ছিলেন, চলে যান। মালিহা আপু, তারপর মিষ্টি আপু, আপনি বলেন, আপনারা বলেন। ভাই আপাতত আজকে মনে করেন যে
সবার কথা আটকাই গেল কেন? আপাতত আজকে মনে করেন যে আর কি করব, মানে কোনো ওরকম কিছু মনে করেন যে তৈরি করা নাই। আচ্ছা আমার ক্লাসে এসে ঘুমাই গেছে নাকি? ভাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, স্ক্রিন আমি ইয়েতে দেখতে পারতেছি। আচ্ছা আপনি স্ক্রিনটা বড় করেন, বড় করলে আপনি দেখতে পাবেন। অনেক সময় নেটে ডিস্টার্ব থাকলে এই সমস্যাগুলো হয়। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। না আবার বড় করতে হবে ভাই, যেহেতু আপনার স্ক্রিনটা বড় করতে হবে। ভাই স্ক্রিনটা মানে বড় করব কিভাবে? আরে দাঁড়ান, দেন তো এখন কি হয়? না তারপরে হচ্ছে না, আপনার ক্যান্সেল দিয়ে আবার বড় করেন। দেখতেই পাচ্ছি না, সম্ভবত হয়। আচ্ছা এখন কি সম্ভবত হচ্ছে? একসাথে কয়েকজন কি স্ক্রিন শেয়ার করতেছেন নাকি আল্লাহ না জানে। না না, তাহলে দেখা যেত সাইডে একসাথে কয়েকজন করবে। আচ্ছা আমার স্ক্রিন যদি না দেখেন তাহলে আমার মতে আপনি মানে একবার বাইরে হয়ে আবার যুক্ত হন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা আমি একটু বেরোয় আবার ঢুকি। মিষ্টি আপু দেখতে পাচ্ছি। জাহিদ ভাই কি আছেন? হুম আমি আবার আসছি। হ্যাঁ ডলার ভাই আপনি কি দেখতে পাচ্ছেন না এখন? আমি এখনো দেখতে পাচ্ছি না। আপনি এখনো দেখা যাচ্ছে না। নাই আমার মনে হয় আপনি একবার ইয়া করেন, বের হয়ে আবার আসেন। আমি বের হয়ে গেলে আপনারা সবাই বের হয়ে যাবেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম না বিষয়টা? হোস্ট যেহেতু না না না, হোস্ট চলে গেল সমস্যা নেই, আমরা সমস্যা ঠিকই হয়েছে থাকবো। না? আপনি হোস্ট চলে যান, আপনি আবার আসেন। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে চলে যাই, আমি আবার আসতেছি। কি দুজনে চলে গেছেন? সমস্যা নাই আছে। হ্যাঁ রিয়াদ ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আপনাকে। এবার ঠিক মতো দেখা যাচ্ছে না? এখন শেয়ার দেন স্ক্রিন একদম। এখন শেয়ার স্ক্রিন শেয়ার দিতে পারেন। আরে সফটওয়্যার সব ঠিক আছে, সফটওয়্যারে কোনো কাজ নেই। এখন দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ তো সুন্দর দেখা আপনাকে যাচ্ছে, সমস্যা নেই। যে কাজটা করবো সেটা হলো একটা আচ্ছা আর কি কারো কোনো প্রবলেম নেই? বুঝলাম না, সব কলিং খেলে আমাদেরই। একটা ইমেজ নিয়ে আসি। নাকি কেউ কাজই করে না? ভাই আসলে কাজ করলে তো ঘটনা হলো ভাই এই যে এই ইমেজটা যে আনলাম না, এটা কি ইমেজ আনছেন নাকি মকআপ? মকআপ আনছেন? না 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 মকআপ না, ইমেজ। এটা মকআপ রে ভাই, ওই লেখাই তো আছে এই যে রিপ্লেস উইথ ইওর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মকআপ না। আজকে টাকা পাঠিয়ে দিয়েছি ভাইদের কাছে। কি একটা অবস্থা, নিজের মাথা জ্ঞান খাটালাম, লোগো তৈরি করলাম নিজের বুদ্ধিতে, টাকা তো একটা নামাতে পারলাম না, সব টাকা দিয়ে দেওয়া লাগলো। এটা কোনো কথা? সবাই তো আওয়ামী লীগ দেই। ভাই এক্সট্রা কত দেওয়া লাগছে? 150 না? 150 টাকা। দ্যাট মিন্স হচ্ছে আপনার ওনারা মেবি যতটুকু আমি জানি, মানে যতটুকু আমি বুঝলাম, ভাইয়া টোটাল কয় টাকা দিলেন? টোটাল টোটাল হচ্ছে 6800 টাকা।
আল্লাহ। তো হিসাবে কিন্তু ওনারা 83 টাকা করে নাকি 82 টাকা করে মেবি ওনারা ইয়ে করছেন আর কি, মানে যে হায়ার মানে ইনভেস্ট করছিলেন আর কি রিভিউ এক্সচেঞ্জের জন্য। কিন্তু টাকা কিন্তু আমরা উড়াইছি কত দিয়ে? 85 টাকা করে, মানে $1 85 টাকা। এখানে তাদের কিন্তু 2 টাকা করে লাভ হয়েছে। আবার মনে করেন 2 টাকা না, এটা হচ্ছে 80 160 টাকা লাভ হয়েছে। তার মধ্যে আবার 150 করে আমরা এক্সট্রা দিছি। তাহলে কত হলো? 180 দাঁড়ান হিসাব করে দেখি, আপনার 2580। ওদিন না তুমি ভাই বলে ডলার নাকি 70 করে হিসাব করে না কিছু একটা বললো। না 90 করে হিসাব করে বলছে, এমনি তো ডলারের দাম 85 90 করে হিসাব করছে, হ্যাঁ 90 করে, সরি হিসাবে এরকমই, মানে তাদের মনে হয় মেবি দেখা গেল বেশি না, এই পার পারসন হয়তো মেবি 200-250 করে আর কি রাখছেন মেবি। আমি শিওর না আমাদের ডিজাইন মানে প্রথম ডিজাইন আমরা দিলাম, আমরা টাকা দিলাম, শেষ। মানে হ্যাঁ ঠিক আছে, হিসাবটা হচ্ছে কি আমি বলি, মানে ওনারা তো আমাদের জন্য ভালোর জন্য করছে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে প্রোফাইলটা ইয়া হলো র‍্যাঙ্ক আপ হলো, কিন্তু র‍্যাঙ্ক হইতে লাভ হচ্ছে না, মানে বুঝলাম না কেন অর্ডার প্লেস হচ্ছে না। আমার জিএ মনে হয় 1100 এর উপরে হয়ে গেছে ভিউ একটাতে, আর বাকি দুটাতে এখনো কোনো খবরই নেই। হচ্ছে ভিউ হচ্ছে কিন্তু মানে ক্লিক করতেছে না। ওনারা বলতেছে ক্লিক পড়বে কিন্তু বুঝতেছি না আসলে। বায়ার রিকোয়েস্ট পাঠান, বায়ার রিকোয়েস্ট প্রতিদিন 10টা করে পাঠাচ্ছি, কেন হচ্ছে না ভাই? একটা কথা তাহলে জানি যে গিগের ইমপ্রেশনটা যে বাড়ে কিভাবে বাড়ে, যখন একজন লোক আমার গিগে ঢুকে, তার অ্যাকাউন্ট থেকে ঢুকে, এরকম না বিষয়টা? ইমপ্রেশনটা করে, হ্যাঁ এরকমই। কেউ যদি আপনার গিগে আসে, আপনার গিগে ক্লিক করে নাই কিন্তু দেখতেছে, আপনার থাম্বনেল গুলো দেখতেছে বা আপনার ইনফরমেশন গুলো ডেসক্রিপশন পড়তেছে, ডেসক্রিপশন পড়তে গেলে তো ক্লিক করতে হবে, ক্লিক করলে ক্লিক করে গেল, শুধু দেখলে চোখে পড়ছে তাহলে বলে দ্যাট মিন্স হচ্ছে আপনার কি বলে ইমপ্রেশন। আচ্ছা, আর ক্লিকটা কখন করে? যখন সে মানে কাজ করতে চায়। ক্লিকটা কখন পড়ে? যখন যদি আপনার ভিজুয়াল যা আপনার রিপ্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, আচ্ছা, আপনার যদি দেখতে অনেক অ্যাট্রাকটিভ হয় আপনার ডিজাইন গুলো, প্লাস হচ্ছে আপনি তখনই মানুষ ক্লিক করে। ক্লিক করলে পর আপনার যে ফান্ড গুলো, আপনার যে কত টাকার কত প্যাকেজ আছে, ডেসক্রিপশন কেমন ভাবে লেখা আছে, ওটা যদি সবকিছু ম্যাচ করে, সবকিছু ঠিকঠাক থাকে, দেন হচ্ছে আপনার ওটা কাজ করে। হ্যাঁ, ক্লিক এমনি আপনাদের নরমালি কেমন পড়েছে? আমার তো দেখতেছি ক্লিক হচ্ছে আমার যেটা হচ্ছে আমার বায়ার যেটা আমার কাছে নিয়েছে, মানে রিভিউ এক্সচেঞ্জ বায়ার তো নেন না, এটা ওনাদের নিজস্ব একটা আইডিয়া। তো ফ্যাক্ট হচ্ছে ওটার মধ্যে পড়েছে প্রায় না হলে আমার ক্লিক পড়েছে আপনার প্রায় 75টার উপরে। কিন্তু এটা হচ্ছে র‍্যাঙ্ক আপ, এই জন্য দেখতে পারতেছে বলে ক্লিক করতেছে, বাকিগুলো একটাও ক্লিক করে না বলতো। হ্যাঁ, এটাই প্রবলেম। আমি একটা বেসিক কথা বলি, অনেক কথা বলে না বলতে অনেক কথা জানেই না, বলবে কেমনে? একটা গিগ প্রপারলি সেটআপ করতে হলে বা সেটআপ করার পরে, আমি বলছি প্রপারলি বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়াল যে আপনার প্রসেসটা, যে আপনার ইমেজ অপটিমাইজেশন, টাইটেল প্লাস ডেসক্রিপশন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ট্যাগ, ঠিক আছে, ফাইন্ড মিন ট্যাগস, প্লাস হচ্ছে আপনার ইমেজের যে কোয়ালিটি, ইমেজের যে ডিজাইনের যে অ্যাট্রাকশন, সবকিছু মিলে কিন্তু আপনার এটা কি সবকিছু প্রপারলি সেটআপ করে যখন আপনি গিগটা প্লেস করবেন আপনার প্রোফাইলে, দেন হচ্ছে আপনার এটা ক্লিক করবে বা আপনার ইমপ্রেশন বাড়বে, যে সবকিছুর সাথে রিলেটেড। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার একটা গিগ সাবমিট করার পর একটা আইডিয়াল টাইম হচ্ছে 60 দিন, 60 থেকে 90 দিন। 90 দিনের মধ্যে এমন আছে অনেকে গিগে ক্লিকই করে না, আবার দেখা গেল 90 দিন পর এমন ক্লিক করা শুরু করছে আপনি অর্ডার পাচ্ছেন, যেহেতু আপনার অলরেডি একটা রিভিউ আছে। তো আমি এই জন্য আমি মানে আশাবাদী যে আমি ইনশাল্লাহ 60 থেকে 90 দিন পর একটা ভালো রেসপন্স পাবো, প্রত্যেকের ক্ষেত্রে বলতেছি আমি, আমার একার কথা বলছি না। তবে এটা মাথায় রাখবেন যে আপনি গিগ প্লেস করলেই যে হয়ে যাবে তা না, এটা আপনার মানে ভাগ্যের উপর। ভাগ্য ভালো থাকলে একদিনের মধ্যে অর্ডার পেতে পারেন, ভাগ্য খারাপ থাকলে দেখা গেল 6 মাস পাবেন না, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম 90 দিন মিনিমাম, ঠিক আছে? এটা আপনি যদি ফাইবার ফোরামেও যান, ফোরামে গেলে আপনি আর্টিকেল পড়বেন, আমি প্রতিদিনই কম বেশি আর্টিকেল পড়ি, আর্টিকেল পড়লে এগুলো ইনফরমেশন পাওয়া যায় প্রপারলি।
আচ্ছা আচ্ছা। তা এরকম কি ফ্রিল্যান্সারের কোনো ব্যাপার স্যাপার আছে? আমরা কিন্তু ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আর ওইদিকে তেমন একটা যাচ্ছি না, বিশেষ করে আমি তো যাচ্ছি। আচ্ছা, ফ্রিল্যান্সারটা মূলত হচ্ছে আপনার কন্টেস্ট মার্কেটপ্লেস। এটা হচ্ছে আপনার হচ্ছে রিয়েল টাইম আপনার যদি আপনার ওয়ার্ক ফ্লো বা আপনার যে ক্রাইটেরিয়া, আপনার যে জনরা, আপনার যে কাজের যে একটা ক্যাটাগরি, যেটাই বলেন না কেন, তো আপনার এটা হচ্ছে ইমপ্রুভ করার জন্য আপনাকে কন্টেস্টে উইন হতে হবে বা আপনাকে কন্টেস্টে জয়েন করতে হবে। আপনি যে উইনই হবেন এমন কোনো কিন্তু বিষয় নাই। আপনি যে এখানে শিখতেছেন প্রপার ওয়েটা, আপনি যে আপনার লোগো ডিজাইন করার ওয়েটা শিখতেছেন, আপনি কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে শিখতেছেন, আপনি কিভাবে একটা উইন করা লোগো দেখতেছেন যেটা কেন উইন হচ্ছে বা এটা ট্রেন্ডিং এ আছে নাকি, ট্রেন্ড ফলো করতেছেন, সবকিছু মিলেই কিন্তু আপনার ফ্রিল্যান্সার কন্টেস্ট দেন হচ্ছে আপনি ফাইবারে গিগ সাবমিট করতেছেন। তো এটাও কিন্তু বড় একটা বিষয়, আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই কন্টেস্টে উইন মানে উইন না হোক অন্তত আপনাকে জয়েন করা উচিত, প্লাস বিডিং অপশন তো আছেই। তবে বিডিং অপশনটা এটা আসলে যারা ফ্রিল্যান্সার নিয়েই পড়ে থাকে সারাদিন তারাই বিডিংটা করে মূলত ফ্রিল্যান্সারে। আর একটু যখন ভালো হয়ে যাবে, মনে করেন একটু প্রফেশনাল হয়ে গেছেন, আপনার ডিজাইন ভালো, আপনার কনসেপ্ট ভালো, আপনার ট্রেন্ডিং এ আছেন, তারপর হচ্ছে আপনার ভালো রিভিউ আছে সব জায়গায়, তারপর স্পেশালি ফাইবারে, প্লাস হচ্ছে আপনার যে কোয়ালিটি, কাজের কোয়ালিটি অনেক আপার লেভেলের, দেন হচ্ছে আপনি আপওয়ার্কে চলে যাবেন। কোনো কথা নেই, আপওয়ার্কে চলে যাবেন। কথা বলছেন? আপওয়ার্কটা আসলে মানে কেমন? মানে আমি আপওয়ার্ক হচ্ছে ফুল প্রফেশনালদের জন্য। আপওয়ার্ক কিন্তু কোনো নিউ পারসনের জন্য না। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো আপওয়ার্কে আমার অলরেডি আল্লাহর রহমত আপনার তো 3টা ফাইল সাবমিট হয়ে গেছে, 3টাই নিয়ে নিছে। হ্যাঁ, প্রজেক্টের উপরে, প্রজেক্টের উপর। কিন্তু এটা কিন্তু আমাদের খুশির কোনো বিষয় না, কারণ কি এটা হচ্ছে গিগের মতো, ঠিক অ্যাজ লাইক গিগ। আপনার যেমন ফাইবারে গিগ সাবমিট করা আছে আপনার প্রাইস অনুযায়ী স্পেশাল অনুযায়ী মানুষ আপনার কাছে কিনতে আসবে প্যাকেজটা, তেমনি ওইটাও হচ্ছে ম্যানেজ প্রজেক্টস, মানে হচ্ছে আপনার আপওয়ার্কের গিগ আর কি, ওটা সহজ কথা। আচ্ছা আচ্ছা। মানে ভাই এটা কেমন জিনিস, মানে আপওয়ার্কের এটা বিষয়টা বুঝলাম না। এটা আপনি ঢুকেন তাহলে বুঝতে পারবেন, রিয়েল টাইম না ঢুকলে বুঝতে পারবেন না। আমার প্রোফাইলটা এখন শো আপ হবে না, কারণ আমারটা এখনো ঢুকে নেই। আর সবচেয়ে বড় কথা আমি আরেকটা কি পয়েন্ট বলি, কি পয়েন্ট বলতেছেন এটা, ঠিক আছে? আরেকটা কি পয়েন্ট হচ্ছে আপনার, ভাই একটা কল আসছে, একটু কাইন্ডলি একটু রিসিভ করেন। ওকে ঠিক আছে। আপনি ওপেন করেন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা যে সবাই টাকা পাঠিয়ে দিয়েছেন? জি, গতকাল ভাই পাঠিয়ে দিয়েছি, উইথড্র করে আবার ওই ডাচ বাংলা আমার কোনো ক্লিয়ারেন্সই আসে নাই, টাকা পাঠায়নি। ক্লিয়ারেন্স মানে বুঝলাম না, আর কি টাকা সেন্ড করছেন? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। না রেজিস্টারকে বলতেছিলাম, উনি বললো যে ক্লিয়ারেন্স আসে নাই। কি বোঝাচ্ছেন আমি বুঝলাম না। ওই যে সম্ভবত লেট করা তো, মিস্টার কোন মনে হয় ইয়েতে আসে নাই, মানে অ্যামাউন্ট ক্লিয়ারেন্স হবে ওটা মানে হয়তো টাইমটা এখনো হয়নি, হয়তো টাইম দেওয়াই থাকে যে কবে এটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ ভাই 9 তারিখ দাও, 9 তারিখ। হ্যাঁ তাহলে ওয়েট করেন, 9 তারিখ অটোমেটিক্যালি আপনি ওখান থেকে দেখবেন পেন্ডিং উইথড্রয়াল থেকে উইথড্র মানি ওখানে চলে আসবে, আপনার যে অ্যামাউন্টটা চলে আসবে, অসুবিধা নেই। এটা কি করতেছেন আপনি? ভাই ইমেল তো, আরে এটা এভাবে খুলেন না, আই আল্লাহ, এটা জীবনে অ্যাপ্রুভ করবে না। ও আচ্ছা আচ্ছা। অলরেডি আরে আল্লাহ, আপনি তো নরমালি ঢুকতে পারেন। আচ্ছা আমি আমারটা প্রেজেন্ট দেখাচ্ছি, আপনি আপনারটা স্টপ করেন। ঠিক আছে। সবচেয়ে বড় কথা আমরা এখন কেন আপলোড দেখাচ্ছি, পরে তো বই ফেরা শুনলে পরে বলবো যে কথা দিবে আমারে, তারপরে কি বাতের বই করতে না পারবে? ভাই ওনাদের সাথে তো এত ডিটেইলস আলাপ দরকার নেই কারণ। সেটা ঠিক আছে, আমরা কিন্তু
আপনাকে তো দরকার নেই এখন দেখেন, আমি জাস্ট আপনাদেরকে একটা মানে ভবিষ্যতের প্ল্যানিং গুলো বলছি যে কি কি করতে পারবেন বা কি কি করা উচিত এই আর কি। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্কে গেলে ও আমারটা কি লগ ইন করতে হবে না? আমি কেন লগ ইন করবো? সার্ভিসেস, এই যে আজান শেষ। হ্যাঁ শিওর, তাহলে আমরা একটু মিউট করে রাখি। হ্যাঁ আচ্ছা Suppose they close on their farms. Of course. হ্যালো, জি ভাই। আজান মনে হয় শেষ নাকি? জি জি শেষ। বাকিরা কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আছি ভাই। ভাই আজানটা শেষ হোক আমার ভাবে আসলে আলহামদুলিল্লাহ।
মেবি আবার শেষ আমরা কি কন্টিনিউ করবো না আরো 1 মিনিট ওয়েট করবো? করা যায়। আচ্ছা ওকে, তাহলে আমি তো ইয়া দিব, প্রেজেন্টটাও দিব, শেয়ার করব। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? একটু দেখে নেই আমি বাইরে মনে হয় একটু ব্রেক করতেছে আসতে। লাইভে না, ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ, এই যে আমার এটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। হ্যাঁ, মানে এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন রকমের প্রজেক্টগুলো দেখতে পারবেন। কি হলো? হ্যাঁ ভাই বলেন। আর সবাই যে চুপ হয়ে গেছে, আমি বুঝবো কিভাবে ক্লাস হচ্ছে না কি হচ্ছে না? ভাইয়া আপনার কথা তো আমরা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তা আপনারা কিছু বলেন, আমি তো কনফিউশনে পড়ে গেছি। লাস্টে আমার কথাগুলো শুধু নষ্ট হবে। যা বিষয়টা হচ্ছে যে এই যে প্রজেক্ট ক্যাটালগ, হ্যাঁ, তো আমি যদি আচ্ছা আমারটা যদি এখানে আমি যাই, আমরা যেমন সাপোজ লোগো ডিজাইন সার্চ করি, এই যে লোগো ডিজাইন দেখেন, আপনার যেভাবে একটা গিগ থাকে না, এটা কিন্তু সেম। এই যে আপনি এখান থেকে চুজ করতে পারতেছেন, দেখেন দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন গুলো। এটা কিন্তু নতুন করে কিছু বলার নাই, জাস্ট কিছু বিষয় আছে। যেমন আপনি যদি একটা ভালো একটা লোগো ডিজাইনারের পোর্টফোলিও সার্চ করেন, এই দেখেন কিছু বিষয় হচ্ছে যেটা মেইনলি হচ্ছে আপনার, যেমন এখানে ডিসক্রিপশন গুলো হচ্ছে আপনার গিগের মতো থাকতেও পারে, নাও থাকতে পারে, আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে দেবেন। তো এখানে হচ্ছে অ্যাডভান্স, স্ট্যান্ডার্ড, স্টার্টার, এইখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। মানে আপনাকে নতুন করে বলার কিছু নেই। আর রিকোয়ারমেন্ট যেমন প্রজেক্ট স্টেপস এগুলো সবই কিন্তু ইয়েতে দেওয়া আছে, কি লেখা আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত মানে প্রজেক্টস। তো এটা আমাদের মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যখন নিজেদেরকে ওরকম প্রপারলি সেট আপ করতে পারবো, নিজেদেরকে ভালো একজন ডিজাইনার হিসেবে বলতে পারবো, বা নিজেকে তৈরি করবো, বি প্রিপেয়ার হয়ে আমরা কিন্তু এখানে বিট করতে আসবো। আপওয়ার্কে মূলত আসি মানুষ বিট করার জন্য, ঠিক আছে? তো এখানে মনে করেন যেহেতু এখন আমারটা লগ ইন দেওয়া নাই, সেক্ষেত্রে আমারটা এখন আবার দেখাচ্ছে না। যাই হোক, আমারটা কিন্তু মানে ইয়ে নিতে পারলাম, একটা আইডিয়া নিতে পারলাম, জেনারেট করতে পারলাম, ঠিক আছে? এই আর কি, নতুন করে বলার কিছু নাই। আপাতত ফাইবার নিয়ে আছি, ফাইবার নিয়ে কাজ করলাম। আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন। মানে আসলে আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে অনেকটা ফাইবারের মতো, কিন্তু একটু আপডেট লেভেলের কাজ হচ্ছে। একটু না, অনেকটাই আপডেট। আপনার এটা এখন আগে একটা সময় ছিল 2016 সাল পর্যন্ত, 2017 নাকি 18 পর্যন্ত আপনার অ্যাপ্রুভই করতে পারতেন না। বাংলাদেশ থেকে কেউ যদি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে যেত, তারটা অ্যাপ্রুভই হতো না। কারণ ম্যাক্সিমাম লোক বাংলাদেশ ছিল ফেক, ছেলে মানুষ মেয়ে মানুষের সুবিধা রাখতো কাজ নেওয়ার জন্য, ঠিক আছে? তো ফ্যাক্ট হচ্ছে যে এখন কেন এটা ইয়ে করছে, যখন এখন কম্পিটিশন আগের থেকে আরো কঠিন। কিন্তু আমার কিন্তু 100% প্রোফাইল সেটআপ করা আছে। আপনি যদি 100% প্রোফাইলটাকে সেটআপ করাতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে ফেলবে অটোমেটিকলি। আর অ্যাপ্রুভ হলেই কিন্তু 100% প্রোফাইল আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? তা আমার জাস্ট খালি কয়েকটা টেস্টিমোনিয়াল বসানো দরকার, যেটা আমি ফাইবার থেকে 2-3টা আরো ভালো ভালো যদি আমি কাজ করতে পারি বায়ারে, তাহলে তার যে ফিডব্যাক গুলো আছে ওগুলো আমি ওখানে প্লেস করব আপনার টেস্টিমোনিয়ালে আপওয়ার্কে, তাহলে কিন্তু আমার ভ্যালুটা আরো বাড়বে। এই আর কি। তো যাই হোক, আমরা ওটা পরে ওটা নিয়ে আলোচনা করবো, এটা এখন দরকার নেই। আপাতত ফাইবার নিয়ে থাকি। এখন ফাইবার রিলেটেড বা ডিজাইন রিলেটেড আরো কিছু আপনাদের যত সমস্যা আছে এটা শেয়ার করেন। অলরেডি 5টা বেজে, মানে 5টা বাজতে আরো 10 মিনিট বাকি। আমার আবার 7টার দিকে আরেকটা মিটিং জয়েন করতে হবে, কিটি বাইটি আর কি। তো ভাই শেষ যে জিনিসটা বলবো, এই যে এটার মধ্যে ফটোশপের মধ্যে আমি কপি করে একটা পিক আনছি, এই পিকটা এখন বড় করতে হবে এই যে এই জায়গায়। সেজন্য কি করতে হবে? এত ছোট পিকচার কেমনে আসলো? এটাকে এখন বড় করতে হবে, কন্ট্রোল ধরে। আচ্ছা, কন্ট্রোল টি, হ্যাঁ, এখন এটা বড় করেন। হ্যাঁ, এবার এন্টার দেন।
পিকচার কিন্তু প্লেস হয়ে গেছে, একটু ওয়েট করেন এখনো হয়নি। হ্যাঁ এই যে হয়ে গেছে, পিকচার তো বড়ই আছে দেখি, কিন্তু ছোট কিভাবে দেখলাম বুঝলাম না। আচ্ছা আরেকটা বিষয় শেয়ার করি, সেটা সবাই জানেন আপনারা, তারপরে বলি। কোন একটা পিকচার যখন ফার্স্টে প্লেস করবেন, পিকচারটা সাইজ যদি তুলনামূলক ডকুমেন্টের তুলনায় অ্যাকুরেটলি না থাকে, প্রথমে ওই লেয়ারটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন। যদি আপনি নেক্সট ডে যদি আপনি ওই পিকচারটাকে ছোট বড় করতে চান, তাহলে আর ফাটবে না, মানে পিক্সেলগুলো নষ্ট হবে না, কোয়ালিটি মেইনটেইন করা থাকবে। তো এটাকে সর্বপ্রথম আপনি স্মার্ট অবজেক্ট করে রাখবেন। আচ্ছা আচ্ছা, মানে স্মার্ট অবজেক্ট করলে ওই রেজুলেশনটা সেভ থাকবে। রেজোলিউশনটা সেভ থাকবে না, মানে রেজোলিউশনটা যেমন প্রথমে ছিল তেমনই ওটা মেইনটেইন করা থাকবে, তাহলে আপনার রেজোলিউশনটা নষ্ট হবে না, আবার বেটার অ্যাকুরেট রেজাল্টটা পাবেন। সেই জন্য স্মার্ট অবজেক্টটা আমাদের কোত্থেকে যেন যেতে হবে, ফাইল যে ফাইল না ফাইল থেকে কেন, যে লেয়ারটা আপনি মানে যে অবজেক্টটা বা লেয়ারটা চাচ্ছেন ওটা ইয়াতে যাবেন, স্মার্ট অবজেক্ট করতে যাচ্ছেন, সেই লেয়ারে রাইট ক্লিক করবেন মাঝখানে রেখে। হ্যাঁ এখানে না, এটা তো আপনি বক্সে রাখছেন, ওই বক্সে করা যাবে না, যেখানে লেয়ারের নামটা থাকে না, নামটা ওখানে কারসারটা নিয়ে যান। যেমন গিগ 2, ওই যে লেয়ারের নাম গিগ 2, আপনি যেখানে কারসারটা ধরছেন তার ডান দিকে, আপনি ডাবল ক্লিক করলেন কেন, এটা স্মার্ট অবজেক্ট করেই আছে, এই ট্যাগটা ক্লোজ করেন। হ্যাঁ এটা স্মার্ট অবজেক্ট করা আছে, এটা করা আছে, কিন্তু যদি করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, আপনি গিগ 2 যেখানে লেখা আছে, লেখার মধ্যে উপরে কারসারটা নেন, আপনি মাউসের যে কারসারটা ওটা গিগ 2 এর উপরে রাখেন, গিগ 2 টাইটেলটার উপর রাখেন, ওই টাইটেল, হ্যাঁ টাইটেল, সরি, হ্যাঁ টাইটেল বললে তো হয়। উনি ওদিকে চলে গেছে কেন, আয় রে আল্লাহ। না ভাই আচ্ছা, আগে থেকে কি আসে লেয়ারে। এই যে তারপর হ্যাঁ বুঝলাম না, কে জানে কোন মহিলা আমার ডিজাইনার পেজে ইয়ে বিক্রি করতেছে 3 পিস, দেখো মানে এটা কেমন কথা, চিনি না জানি না আমরা, যে আমার ডিজাইন রিলেটেড জিনিস দেই আর এখানে মানুষ 3 পিস বিক্রি করে, দেখো রিমুভ করে দিতে ব্লক করে দিতে। আচ্ছা গিগ 2 এর এখানে রিসেন্ট কারসারটা রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক করলাম, এই দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট, এখন রাস্টারাইজ লেয়ার লেখা আছে, দেখেন ক্রিয়েট ক্লিপিং মাসের উপরে রাস্টারাইজ লেয়ার, এর নিচে দাম, আবার উপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ এখন আপনি যদি স্মার্ট অবজেক্ট এখন করেন তাহলে এটা অলরেডি ডাবল হয়ে যাবে, যেটা একবার করা আছে স্মার্ট অবজেক্ট। আর ক্লিপিং মার্কসটা হলো যে আমি যদি ক্লিপিং মাস্ক হচ্ছে ক্লিক করা, ক্লিক মানে হচ্ছে কোন একটা অবজেক্টের ভিতর কোন একটা অবজেক্ট মানে আরেকটা সাবজেক্ট বা অবজেক্টকে মানে মিশিয়ে দেওয়া, যেটা আমরা এআই করছি। হ্যাঁ যেমন আপনি ক্লিপিং মার্কস পারি, শেপ আমি একটু দেখাই, এটা একটু দেখানোর বিষয় আছে, আমি একটু আমার ইয়েটা প্রেজেন্ট করি। হ্যাঁ আচ্ছা এটা তো অনেকে জানেন, আপনারা অথবা রিয়াদ ভাই ক্লাস করেন নাই দেখে অথবা না জানতে পারেন, বাকি সবাই জানেন। আসলে ফটোশপে আসলে পারি না, ইভেন আপনি যখন ফটোশপ ভাই আমিও পারি না, আচ্ছা কঠিন লাগে ফটোশপ, সমস্যা নেই, ফটোশপটা ইউজ টু হচ্ছে না। ফাইল কোনটা নেব, আচ্ছা ক্রিয়েট নিউ না, এটা ওপেন দিই, একটা ইয়া নেই, নতুন একটা ফাইল নেই। আচ্ছা এই যে মনে করেন সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে, তারপর আমি যদি একটা পেন টুল নেই, পেন টুল নিয়ে এটা পেন টুল দিয়ে করতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট আপনাদেরকে একটা ইয়া দেখাচ্ছি জাস্ট এজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, অথবা তো ভালো স্মুথ হয় নাই, ঠিক আছে, স্মুথ না হলে সমস্যা নেই, আমি তো জাস্ট দেখাচ্ছি। সিলেক্ট করব, শিফট এ দেয়া, এটাকে আমি একটু কার্ভ করে নেই, হ্যাঁ আচ্ছা সাপোজ ধরে নেন
ধরুন এটা একটা শেপ, হ্যাঁ, তো এখন অ্যাকুরেট করতে গেলে প্রচুর সময় লাগবে, দরকার নেই এত সময় নষ্ট করার। এখানে আমি একটা পিকচার নিয়ে আসি, সাপোজ পিকচার 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 পিকচার, এই পিকচারটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ক্লিপ মানে হচ্ছে আপনার ওই যে বললাম কোন একটা অবজেক্ট বা শেপের ভিতরে অন্য একটা শেপ বা অবজেক্টকে ভাই কপি করে নিয়ে আসছেন? আমি কপি বলতে ওপেন করে নিয়ে আসছি, যে এখান থেকে ওপেন করে তারপর নিয়ে আসছি। আপনি কপি করে নিয়ে আসতে পারেন, আপনি এইভাবে ইচ্ছা করলে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। এই যে আমি যদি এখান থেকে কোনো একটা পিকচার আনতে চাই, তারপর এই পিকচারটা নিয়ে আসবো, এই যে ড্র্যাগ করে নিয়ে আসতে প্রবলেম তো নাই। তারপর আমি এই পিকচারটাই নিয়ে আসি, আমার ইউটিউবের থাম্বনেল ছিল আর কি। যাই হোক, এবার দেখেন এটা একটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা একটু সবাই কথা বলেন, আমি বুঝতে পারতেছি না আপনারা কি অনলাইনে আছেন নাকি নাই। আছি ভাই, আছি। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা যাক, সবাই তাহলে জীবিত আছেন। আচ্ছা, তাহলে এই যে ক্লিপের ক্ষেত্রে এখানে বড় একটা ইস্যু, কিন্তু এটা কিন্তু আমারও অনেক সার্চ করে পেয়েছে। এটা সিম্পল একটা বিষয়, কিন্তু অনেকে জানে না। ফটোশপের ক্ষেত্রে যেটা আপনি ক্লিপ করতে যাচ্ছেন, ক্লিপ মানে হচ্ছে যে বললাম যে কোনো শেপ বা অবজেক্টের ভিতর আরেকটা অবজেক্টকে নিয়ে যেতে যাচ্ছেন, যাতে ওটার বাইরে না ছড়ায় যায়। মানে ওয়ান কাইন্ড অফ মাস্কিং এর মতই বলতে পারেন, ঠিক আছে। মাস্কিং না, এটা মাস্কিং এর মতো অনেকটা, যেমন নির্দিষ্ট পোরশনের বাইরে যাতে এরিয়ার বাইরে না যায় সেটা। তো সেটাকে ফটোশপের ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা আপনি ক্লিপ করতে যাচ্ছেন, যেটাকে সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক না কেন, ওটাকে উপরে রাখতে হবে, লেয়ারের শেপ লেয়ারের বা অবজেক্ট লেয়ারের উপরে রাখতে হবে। যদি আমি এটাকে উপরে রাখি, এখন যদি রাইট ক্লিক দেই, রাইট ক্লিক করে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, কি হলো? এটা ক্লিপিং হয়ে গেল। যে আমরা এরিয়াটা নির্দিষ্ট করছিলাম সেই এরিয়ার মধ্যে ক্লিপিং হয়ে গেল। রাইট, অ্যাবসলিউটলি। আরেকটা হচ্ছে সহজ উপায় হচ্ছে যে লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডের যে অল্টার আছে, অল্টার ইয়াটা আছে, নামটা জানি কি ভুলে গেলাম, শর্টকাট, আচ্ছা এটা আমার মনে নাই। যাই হোক, আমি শর্টকাট গুলো দেখাতে চেয়েছিলাম। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যে দুইটার ক্ষেত্রে দুইটা কাজ করবে। একটা কাজ হচ্ছে আপনার এটা গেল একটা, যেমন রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম। আরেকটা উপায় হচ্ছে যে কিবোর্ডের অল্টার প্রেস করা অবস্থায় যদি আমি এখানে কার্সারটা নিয়ে আসি, দেখেন আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাউসের আইকনটা খেয়াল করেন, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন বিষয়টা? জি, ঠিক আছে। তো এই যে আমি যখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, এখন যদি আপনি ক্লিক করেন একটা, কি হলো? একই কাজ কিন্তু, রাইট? একই কাজ হলো, জাস্ট আপনার উপর ডিপেন্ড করে আপনি কি শর্টকাট ইউজ করে করবেন নাকি রাইট ক্লিক করে করবেন। যেমন আমি শর্টকাট ইউজ করি বেশি, আপনার রাইট ক্লিক করতে হবে। মানে একটা কাজ কিন্তু ওয়ে অনেকগুলো, আর আপনার যেটাই করেন একই কথা। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ভিন্ন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে কি, যে শেপটা আপনি যাচ্ছেন যেটা ভিতরে ক্লিক করার জন্য, ওটা যাওয়ার উপরে রাখতে হবে, ওটাকে নিচে রাখা যাবে না। দুইটা ধরতে হবে, তারপরে তো হবে ব্যাক ক্লিপিং মাস্ক। দেন হচ্ছে দুটাকে ধরে করতে হবে, যেটা আপনি লেয়ারে আপাতত একটা তৈরি করতে পারছেন, সেটা হচ্ছে আপনার ফটোশপের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি ক্লিপিং মাস্ক করা হয়, তাহলে এই যে এরিয়াটা, ফার্স্টের এরিয়াটা, ওটা ওই ছবির মধ্যে আটকে যাবে। রাইট, এটাই আর কি। তো এই জিনিসটা খেয়াল করবেন, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে এটা অনেক সমস্যা ফিল করে। যাতে সমস্যা ফিল করতে না হয়, আগে এই জিনিসটা কি মানে শেয়ার করবো আপনাদের সাথে। আমার একটু প্র্যাকটিস হলো এই। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্কের বিষয় আর কি। তো এইভাবে আরো কাজ করা যায়। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আরো বেশি কাজ করা যায়, কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটাই একটা কাজ। এছাড়া ক্লিপিং মাস্কের তেমন কোনো কাজ নাই আর কি। এরপর বলেন না, এটা শেয়ার করতে পারেন। আজকের ভাই আমার সমস্যাগুলা যা আজকে ফাইন্ডিং করেছিলাম সেগুলো দেখাইলাম। এখন আরো কেউ থাকলে বলেন প্লিজ। আপাতত তো নেই, এরপরে কাজ করতে করতে হয়তো নতুন সমস্যা পাওয়া যাবে, তখন আমরা আরেকদিন ডেট ফিক্সড করে বসা যাবে। ডেট ফিক্স বলতে আমরা ইনশাআল্লাহ কালকে আবার বসতেছি। আচ্ছা, হয়তো মানে আপনি কখন করবেন এটা আগে জানাই দিন। হ্যাঁ, আপনি এই যে আমাদের এলইডিপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওইখানে একটু কাইন্ডলি রাখবেন। আচ্ছা ঠিক আছে।
নজর রাখবেন। কাল